তো অফ পেজের আমরা ব্লগ কমেন্টিং পার্টটা কমপ্লিট করেছি, আশা করি কারো কোনো প্রবলেম নাই বলতে গেলে হয়তো বুঝতে সমস্যা নেই, কিন্তু প্র্যাকটিক্যালি করেননি এখনো। অফ পেজের কাজগুলো হয়তো প্র্যাকটিক্যালি করা হয়নি, কিন্তু আজকে আপনারা পুরা অফ পেজ যেগুলো দেখাবো কিছুটা হলো আপনারা প্র্যাকটিক্যাল করবেন, সেটা আপনার টাইম দেওয়া হবে। আমি আগে পার্টগুলো শেষ করি বাকিগুলো। অফ পেজের পরে একটা আছে সোশ্যাল বুকমার্কিং। অ্যাকচুয়ালি সোশ্যাল বুকমার্কিং সাইটের কাজ এখনো করে না তা না, এটা বলবো না যে করে না, করে। কিন্তু আমার এন্ড থেকে আমি বললে অ্যাকচুয়ালি আমি এটা খুব বেশি ভ্যালু দেই না সোশ্যাল বুকমার্কিংটাকে। সোশ্যাল বুকমার্কিং এর মধ্যে অনলি দু একটা সাইট আছে যেগুলো আমরা রাখি, অনেক ভালো মানের সাইট বলে, এছাড়া ম্যাক্সিমাম এখন আর ওটা দেখা না। যেমন আগে একটাই ছিল যে আমার 200 সোশ্যাল বুকমার্ক সাইটে দিয়ে আমার সাইটটাকে অ্যাড করাতে হবে, বা 500 সোশ্যাল বুকমার্ক সাইটে অ্যাড করাতে হবে, এরকম একটা অনেক সময় জব দিত, এবং ওটা একটা ভ্যালু ছিল, সোশ্যাল বুকমার্কে একটা ভালো ব্যাকলিংক যেত। কিন্তু এখন আর এই সোশ্যাল বুকমার্কিং সাইটটাকে এভাবে দেখা হয় না। এখন সোশ্যাল বুকমার্কিং সাইটের মধ্যে অনলি একটা সাইটকে বা দুইটা সাইট এরকম আছে যেগুলো ভালো, মোটামুটি ভালো মানের। তার মধ্যে একটা হচ্ছে রেডিট, যেটা এক নাম্বার পজিশন আমি মনে করি যে অনেক ভালো একটা সাইট, কারণ এখানে হিউজ একটা ট্রাফিক বেজ আছে ওদের। রেডিট ওইটায় অ্যাক্টিভ থাকা ভালো, কারণ ওইখানে অনেক ওয়েবসাইটে সোশ্যাল শেয়ার বাটনের মধ্যে রেডিটের বাটনটাও দেখবেন, ওরা শেয়ার বাটনটা রাখে। রেডিট, স্টাম্বল আপন, ডিলিশিয়াস এবং ডিগ, এই চারটা মোটামুটি একটু ভালো মানের সোশ্যাল বুকমার্কিং সাইট মধ্যে এখন পড়ে। এইগুলার বাটন সাধারণত দেখা যায় সোশ্যাল শেয়ারের মধ্যে। বিভিন্ন ওয়েবসাইটে যে নিচে সোশ্যাল শেয়ার বাটন দেয় না, তার মধ্যে দেখবেন এগুলো থাকে। রেডিটের থাকে স্টাম্বল আপন, ডিগ, তারপর হচ্ছে স্টাম্বল আপন। এটা লেখার দরকার নেই, আপনারা ওয়েবসাইটে জাস্ট সার্চ করেন সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট, হিউজ একটা লিস্ট চলে আসবে। সো এটা এই নিয়ে চিন্তা করার কিছু নাই। তারপরে ডিলিশিয়াস, এটাও মোটামুটি কাজ করে। সো এইগুলার সাইডের কাজ কি, আমি জাস্ট রেডিটটা নিয়ে একটু কথা বলি। রেডিট, আপনি যদি যান রেডিটে, আপনি যদি রেডিটে আসেন, রেডিট জাস্ট এইভাবে দেখবেন বিভিন্ন এখানে পোস্ট দেয়া আছে। পোস্ট দেয়া বলতে গেলে বিভিন্ন সাইডে পোস্ট দেয়া, সেটাকে জাস্ট একটা টাইটেল স্ক্রিপ্ট করে এখানে একটা লিঙ্ক আপ করা। এখন কথা হচ্ছে আপনাকে ফ্রি এইভাবে লিঙ্ক করতে দিচ্ছে কেন? ফ্রি লিঙ্ক করতে দিবে না এইভাবে, আপনাকে এইভাবে ফ্রিতে লিঙ্ক করতে দিবে না। ওরা যখন অ্যাকাউন্ট করবেন তখন সর্বোচ্চ একটা করতে দিবে, বা পরবর্তী হয়তো আর কিছুদিন পর একটা দিতে পারে। কিন্তু এইটা মেইনলি রেডিটে আপনার কাজের অ্যাক্টিভিটিটা ডিপেন্ড করে এই কর্মর উপরে। এই যে এখানে একটা আছে লিঙ্ক কর্ম, কমেন্ট কর্ম বলতে পারেন, বা কর্ম যেটা বলেন, এর উপর ডিপেন্ড করে এই যে লিঙ্ক কর্ম এবং এই যে কমেন্ট কর্ম। লিঙ্ক কর্ম হচ্ছে কি, এই যে আমি একটা লিঙ্ক দিয়েছি, একটা লিঙ্ক কর্ম বাড়ছে। কমেন্ট কর্ম কি, আমি যদি কোনো কমেন্ট করি দেন আমার কমেন্ট কর্ম এটা বাড়বে। আপনার কর্ম যদি না বাড়ে তাহলে আপনি এখানে অ্যাক্টিভিটি মেইনটেইন করতে পারবেন না। মানে আপনি চাচ্ছেন শুধু লিংকই দিয়ে যাব, পসিবল না। শুধু লিংক আপনাকে অ্যাকসেপ্ট করবে না, আপনাকে অ্যাক্টিভিটিতে আসতে হবে। অন্যর দেয়া লিংকে আপভোট দিতে হবে, বা অন্যর দেয়া লিংকে আপনাকেও ওখানে যে কমেন্ট করতে হবে। সো এইভাবে যদি অ্যাক্টিভিটি মেইনটেইন না করেন তাহলে এটা কাজে দিবে না। আর রেডিটে প্রচন্ড সিন্ডিকেশন হয়ে কাজ হয়, মানে একদম গ্রুপ ওয়াইজ কাজ বেশি হয়। দেখা যাচ্ছে একসাথে একটা বিশাল হিউজ অফ গ্রুপ নিজেরাই একটা পোস্ট দিচ্ছে, ওইটাকে নিজের আপলোড দিয়ে উপর আনতেছে। এটাই ম্যাক্সিমাম কাজ হয় রেডিটে। যেমন আমি যে জাস্ট রেডিটের আমি হোমে যাই, দেখেন এখানে অ্যাট ফার্স্ট যেটা আসছে দেখেন এটার অ্যাক্টিভিটি দেখেন, এইটার 6439টা আমি একটা আপভোট দিয়ে দিলাম। 40টা আপভোট করছে 6440, এই পোস্টার আপভোট করে 6440। এই যে 6440 আপভোট করছে, এর মধ্যে দেখবেন নিজেরাই 1000-2000 দিয়ে রাখছে, দিয়ে ওটাকে উপরে আনছে, দেন তারপর আদার্স পিপল হয়তো এসে দেখতেছে। কারণ বিষয়টা হচ্ছে এখানে এরকম যে এইখানে হট নিউজের মধ্যে বা টপ নিউজের মধ্যে যেগুলো আসবে প্রথম দিকে, মানুষ সাধারণত ওইগুলোই আগে দেখবে, তারপরে আদার্স গুলো। বলতে পারেন যে নিউজ সাইট টাইপের আছে না,
নিউজ সাইটে গেলে আমরা টপ নিউজগুলো দেখায় একটা করে এইখানে সার্চ করেও আপনি আনতে পারেন যে আমি এই টপিকের উপর সার্চ করতে আছি, সার্চ করলে আপনি ইনফরমেশন পাবেন না তা না, কিন্তু অটোমেটিক সেইভাবে একটা চার্ট দেখায়। তো এইখানে এই চার্টে যদি আপনি টপে না আসতে পারেন বা চার্টের মধ্যে যদি আপনি না থাকেন তাহলে হবে না। একটা মজার বিষয় দেখেন, কমেন্টগুলো দেখেন, কত কমেন্ট, এই কমেন্টগুলো পর্যন্ত নিজেরা দেয়। একটা গ্রুপ হয়ে দেখা হলো 1000 পিপল, একটা গ্রুপ হয়ে তারা 1000 জন 1000টা কমেন্ট দিয়ে দিল। কেন দিল? কারণ ওটাকে টপে রাখার জন্য। জাস্ট টপে রাখলে, আমরা টপে রাখলে লাভ কি হয়? লাভ যেটা হয় সেটা হচ্ছে এখান থেকে ভালো মানের ট্রাফিক। এটা হচ্ছে লাভ। এত কষ্ট করার একটাই রিজন, ট্রাফিক। এখান থেকে ভালো ট্রাফিক চাই। কিন্তু এইখানে আপনাদের অ্যাকাউন্ট মেনটেন করতে হলে যেটা করতে হবে তা হচ্ছে অ্যাটলিস্ট আমরা যখন যদি কোনো ওয়েবসাইট করি নিজেদের জন্য, আমরা ট্রাই করবো একটা সোশ্যাল শেয়ারের রেডিট একটা অপশন রাখতে, কারণ অনেকেই চায় রেডিটে শেয়ার দিতে, অনেকেই চায়। সো একটা রেডিটে একটা শেয়ার অপশন রাখবেন। আর এই জন্য অবশ্যই রেডিটে একটা অ্যাকাউন্ট করতে হবে। রেডিট অ্যাকাউন্ট করার কোনো বিষয় না, একদম নর্মাল। জাস্ট আপনার এই ছোট্ট একটা সাইন আপ ফর্ম আসে, নাম, ইমেল, পাসওয়ার্ড দিতে হয়, শেষ, আর কিছুই না। সো এটা অ্যাকাউন্ট করার কোনো ঝামেলা না, সোশ্যাল সাইটগুলো অ্যাকাউন্ট করা খুব ইজি। রেডিটটা আপনারা সাধারণত এইভাবে ইউজটা হয় যেটা মার্কেটপ্লেসে, মনে করেন আপনার রেডিটে অ্যাকাউন্ট আছে, 10টা অ্যাকাউন্ট আছে, 10টা অ্যাকাউন্ট আপনি মোটামুটি অ্যাক্টিভ আছেন এবং মেনটেন করেন। এখন আপনি একটা বায়ারের কাজ পেলেন এরকম, যে বলছে আমাকে সোশ্যাল বুকমার্কিং সাইট থেকে ভালো ভালো কিছু লিঙ্ক এনে দিতে হবে। তখন আপনার কাজ আসবে এই রেডিটে এসে। তখন তো আপনি চাইলেও, যদি আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভিটি না থাকে, আপনাকে চাইলেও একটা দুটো বেশি ব্যাকিং করতে দিবে না। সো তখন আপনাকে এই অ্যাক্টিভিটি মেইনটেইন করার জন্য অ্যাকাউন্টে সবসময় যদি লাইভ থাকে, তাহলে আপনি দেখেন রেগুলার 2টা 3টা করে লিঙ্ক পোস্ট করতে পারবেন। তখন আপনার অ্যাকাউন্টটা একটা নির্দিষ্ট অ্যাক্টিভিটির মধ্যে চলে আসবে। সো তখন আপনি বাইরের জন্য এভাবে কাজ করতে পারবেন, তার আগে পারবেন না। এইভাবে করে দেখা গেল আপনার অনেকগুলো 50টা 100টা সোশ্যাল বুকমার্কিং সাইটে অ্যাকাউন্ট করা আছে। ওইভাবে করে 50টা সাইটে অ্যাকাউন্ট করা মানে কি, 50টা সাইটে 50টা বাইরের লিঙ্ক তৈরি করে দিতে পারলেন। এইভাবে করে অ্যাকাউন্ট করে রাখতে হয়। যারা অফ পেজের কাজ করে, আমি আবারও বলছি, যারা অফ পেজের কাজ করে তাদের কাছে হিউজ অফ লিস্ট থাকে এইসব বিষয়ে, এবং অ্যাকাউন্ট করা থাকে তাদের। কারণ বায়ার বলবে কখন, তারপরে অ্যাকাউন্ট করবো আর করবো, এইটার জন্য ওয়েট করা তারা। তাদের কাছে লিস্ট অফ রেডি থাকে যে আমার ওকে ফাইন সোশ্যাল বুকমার্কিং করা দরকার, 500টা বা 100টা সোশ্যাল বুকমার্কিং সাইটে আমার অলরেডি করা আছে, লিস্ট করাই আছে, তার যখন দরকার জাস্ট সেখান থেকে একটা যে তার মধ্যে কাজ করে বেরিয়ে আসছে। তো এইগুলো নিজেদের কাছে আপনারা যদি এখন থেকে রেডি না করেন, আপনাদের কাছে কোনো রিসোর্স কিন্তু থাকবে না। আবারও বলছি, যদি রেডি না করেন আপনাদের কাছে কোনো রিসোর্স থাকবে না। নর্মালি যদি একটা বলি, আপনারা মনে করেন এখানে 25 জন স্টুডেন্ট আছেন বা 30 জন স্টুডেন্ট আছেন। এই 30 জন স্টুডেন্ট যদি এটা চিন্তা করেন যে আজকে আমরা বাসায় যে সোশ্যাল বুকমার্কিং সাইট যেহেতু দেখছি, আমরা প্রত্যেকে 10টা ডিফারেন্ট করে আমরা সোশ্যাল বুকমার্কিং সাইটে অ্যাকাউন্ট করব। একই সেম একটা মেইল ইউজ করবেন, সবাই সেম একটা মেইল ইউজ করলেন, যে আমরা গ্রুপ ওয়াইজ কাজটা করতে একটা মেইল ইউজ। তাহলে 30 জন যদি হয় 10টা করে করলে 300টা কিন্তু আপনার সোশ্যাল বুকমার্কিং সাইট রেডি হয়ে গেল, এবং যেটা সবাই যার ইচ্ছে সে ইউজ করতে পারছেন, কারণ ইউজার নেম পাসওয়ার্ড সবার কাছে আছে, ইমেল তো অ্যাড্রেস আছে, একটা রিসোর্স দাঁড়া হয়ে গেল। এরপর মনে করেন যখন আদার্স অন্যগুলোতে আসবেন, যেমন ওয়েব 2 তে যখন আসবেন, ওকে ফাইন, আমরা সবাই মিলে ওয়েব 2 তে কাজ করি, প্রত্যেকে 10টা করে ওয়েব 2 খুলেন, 300টা ওয়েব 2 রেডি হয়ে গেল। এইভাবে করে গ্রুপ ওয়াইজ কাজ করলে একটা রিসোর্স তৈরি করে নিয়ে যেতে পারবেন এখান থেকে। কিন্তু এইখান থেকে যেদিন বের হয়ে যাবেন, বের হয়ে যাওয়ার পরের দিন গ্রুপে এসে একটা পোস্ট দেন, আমার না এই জিনিসটা দরকার, কেউ কি করবেন? রেসপন্স পাবেন না, যতই বলেন না কেন যে না আমি রেসপন্স করবো, হবে না। এটা তো আমরা বলে আপনাদের করাবো না, এটা তো আমাদের দায়িত্ব না। আপনারা নিজেরা যদি অ্যাক্টিভ হয়ে করেন, গ্রুপ ওয়াইজ করে কাজ করে রিসোর্স রেডি করে নিতে পারেন, ইটস আপ টু ইউ। তা নাহলে অফ পেজের কাজ কিন্তু করতে পারবেন না। অফ পেজের কাজ এত সহজ না, একা করা পসিবল লাগাবে। আচ্ছা, সো রেডিট এইভাবে কাজ করে। যদি ইচ্ছা হয় কখনো কাজ করতে, রেডিটে কাজ করেন। অ্যাকাউন্ট করা খুবই ইজি, যেটা বললাম, আপনার নিজেও ট্রাই করে দেখতে পারেন অ্যাকাউন্ট করার জন্য। অ্যাকাউন্ট করা কোনো ঝামেলা না। এখন বলবেন যে আপনি আমাদের টাস্ক দিলে তো আমরা অ্যাকাউন্ট করতাম। আমার এত ই করে না যে শুধু এই টাস্ক দিয়ে বসে বসে, এই টাস্ক দেওয়ার কোনো অর্থ নেই আমার। এটা আপনাদের দরকার যদি মনে করেন যে হ্যাঁ করবেন অফ পেজের কাজ, নিজেরা রেডি করেন, নিজেরা একটা তাহলে রিসোর্স দাঁড় করেন। আচ্ছা, এরপরে আসি আমরা ওয়েব 2 তে। ওয়েব 2টা একটু পরে আসি, কোশ্চেন আনসার সাইটে আসি।
কোশ্চেন অ্যান্সার সাইট একটা অনেক অনেক জনপ্রিয় এবং অনেক ভালো একটা প্লেস একটা ব্যাকলিংকের জন্য। অনেক ভালো প্লেস, অনেক ভালো প্লেস। এই কারণেই বলছি, সাধারণত ব্লগ কমেন্ট থেকে আপনি এটা আশা করতে পারেন না ট্রাফিক ড্রাইভ করবে, এটা আশা করতে পারেন না। অনেক কষ্ট করে ব্লগ কমেন্ট করেন, তো এটা আশা করতে পারেন না যে ট্রাফিক ড্রাইভ করবে। কিন্তু একটা কোশ্চেন অ্যান্সার সাইট থেকে একটা কমেন্ট করে আপনি আশা করতে পারেন ট্রাফিক ড্রাইভ করবে। রিজন কি? আপনি এখানে একটা কোশ্চেনের অ্যান্সার দিচ্ছেন, সমাধান দিচ্ছেন। সমাধান দেওয়ার পরে যদি আপনি বলেন সাজেশন হিসেবে এই লিংকে যাও, সে তাহলে যাবে। কোশ্চেন অ্যান্সার সাইটের মধ্যে জনপ্রিয় অনেক কোশ্চেন অ্যান্সার সাইট আছে। তার মধ্যে আপনারা যেমন নরমালি সবাই আপনারা তো দেখেন, ইয়াহু অ্যান্সার আছে, চাচা আছে, তারপরে কোরা আছে, জাস্ট অ্যান্সার আছে, এরকম আরো অনেক কোশ্চেন অ্যান্সার সাইট আছে। এখন কথা হচ্ছে, আপনাদের সবগুলোতে তো অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট মেনটেন করা বা পসিবল হয় না, এটা অসম্ভব না, বললেও লাভ নেই। যে যেটাই পসিবল হয়, যে যেটাই ভালো মনে করেন যে পারবেন কোশ্চেন অ্যান্সার মেনটেন করতে, অ্যাকাউন্ট মেনটেন করতে, করবেন। অ্যাটলিস্ট একটাতে অন্তত করেন, কারণ একটাতে করলে হবে কি, আপনার কাছে এই রিসোর্সগুলো কিন্তু থাকে। কারণ ব্যাকলিংক যখন অফ পেজে কাজ যদি কখনো করেন বা বায়ার যদি কখনো দেয়, তখন কিন্তু কোনো রিসোর্স থাকবে না, তখন প্রথম থেকে সব রেডি করতে হবে। সো অ্যাটলিস্ট একটাতে অন্তত মেনটেন করেন, যেমন কোরা হতে পারে, ইয়াহু অ্যান্সার হতে পারে, যে কোনো একটাতে মেনটেন করেন। অ্যাকাউন্ট মেনটেন করলে হবে কি, আপনার ওই অ্যাকাউন্টের থ্রুতে ভালো মতো করে কাজ করতে পারবেন, যদি মাঝে মাঝে অ্যাক্টিভিটি থাকে। যেমন আমি যদি কোরার একটা দেখাই, এটা হচ্ছে কোরা। এই কোরা.com এর এইখানে আপনাদের এটা হচ্ছে কোশ্চেন আনসার সাইট। দেখেন এখানে আমি যদি নরমালি একটা কোশ্চেনের জন্য করি, মনে করেন এটা হচ্ছে আমার প্রোফাইল, এই কোশ্চেন গুলাতে আমি অ্যান্সার করছি। এই যে এগুলোতে সব করা আছে, আমি অ্যাক্টিভিটি মেনটেন করেছি এই কোশ্চেনগুলোতে। এখন এখানে হচ্ছে যে কিভাবে অ্যাকচুয়ালি কোশ্চেন করে বা কি, দেখেন এখানে একটা কোশ্চেন আসছে এরকম, সে বলছে কি, একটু খেয়াল করেন, হাউ শুড আই ক্রিয়েট অ্যান্ড অর্গানাইজ মাই কিওয়ার্ড লিস্ট বিফোর বিল্ডিং মাই ওয়েবসাইট। আমি আমার ওয়েবসাইট তৈরি করার আগে কিভাবে আমার কিওয়ার্ডের লিস্টটা সাজাতে পারি, এটাই তো। আচ্ছা, সেটা তো আপনারাও জানেন, কারণ ওয়েবসাইট তৈরি করার আগেই তো আমরা কিওয়ার্ড রিসার্চ সাধারণত করে থাকি। সো এই অ্যান্সারটা আপনারাও দিতে পারেন, এটা এমন কোনো অ্যান্সার না। আমি জাস্ট এখানে যে আমি তাকে অ্যান্সারটা দিয়েছি, এভাবে তাকে স্টেপগুলো বলেছি। এখন দেখেন এখানে আমি লিঙ্ক করেছি, তাই না? এখানে আমি তো লিঙ্ক করেছি, কিন্তু এটা কিন্তু আমি আমার সাইটের সাথে লিঙ্ক করিনি এখনো। আমি তাকে সেই লিঙ্কটাই দিয়েছি যে লিঙ্কটা তার দরকার, যে টুলটা সে ইউজ করতে পারে। এখানে আমি দুইটা টুলের কথা বলেছি, নর্মালি গুগল কিওয়ার্ড প্ল্যানার আর হচ্ছে কিওয়ার্ড শিটারের কথা। এই দুইটা টুল ইউজ করো তুমি, এইভাবে স্টেপগুলো করলে তুমি হয়তোবা ভালো কোনো রেজাল্ট পাবা। এই দেখেন এখানে আপভোট আছে, দুইজন এটাকে আপভোট করেছে, আর দুইজনের পছন্দ হয়েছে, দুইজন তারা এখানে আপভোট করেছে এই লেখাটাতে। এখানে যদি আমি ভিউ আপভোটে দিই, এই দুইজন লোক আমাকে আপভোট দিয়েছে। এইভাবে করে আপনি যদি আপনার অ্যাকাউন্ট মেনটেন করেন, অ্যাকাউন্ট মেনটেন করলে আপনার এইখানে সুবিধা যেটা পাবেন সেটা হচ্ছে, বলবেন যে খালি খালি আমার খেয়ে বসে কাজ নেই, আরেকজন কোশ্চেন করে আমি অ্যান্সার এসে দেবো না। অ্যাকচুয়ালি এখানে প্রোফাইলের দাম আছে, প্রোফাইলগুলোর একটা ভ্যালু আছে। কোশ্চেন অ্যান্সার সাইট বলেন, ফোরাম সাইট বলেন, এই প্রোফাইল যে বিল্ড হয়, এই প্রোফাইলগুলো অনেক ভালো রেটে সেল হয় যদি সেই লেভেলে যাওয়া যায় প্রোফাইলগুলো নিয়ে। যেমন আপনাদের যেমন ইয়াহু অ্যান্সারের কথা বলছিলাম, ইয়াহু অ্যান্সারের লেভেল আছে, লেভেল 1, লেভেল 2, এভাবে করে লেভেল আছে। সো এই লেভেলগুলো আপ করে যত আপনি উপরের লেভেলে যাবেন, আপনার ওই অ্যাকাউন্টের ভ্যালু তত বাড়ে। আপনি যদি একটা পর্যায়ে মনে করেন আমি অ্যাকাউন্ট চালাবো না, অ্যাকাউন্ট চাইলে সেল করে দিতে পারবেন। সো কোশ্চেন অ্যান্সার সাইটগুলোতে কাজ করে। ইভেন এরকম আছে, সে কোনো, আমরা একবার একটা পার্সনকে দেখেছিলাম এরকম, যে সে কোনো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সে কাজ করে না, সে কাজ করে কি, একটা কোশ্চেন অ্যান্সার সাইটে কাজ করে।
এটা হচ্ছে আলামিন স্যার সে আর কি গল্পটা আমাদের সাথে শেয়ার করছিল। এটা হচ্ছে আপনার বেশ কিছুদিন আগে, যখন আপনার ব্যাসিস তো প্রত্যেক বছর অ্যাওয়ার্ড দেয়, এটা তো জানেন, বেস্ট ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড দেয়। সো বেস্ট ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ডের একটা ইসের মধ্যে এরকম তারা একজনকে পেয়েছিল। আহ, তা- তখন তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত ডলার আর্ন করেন মাসে, হিউজ পরিমাণে আর্নিংটা কোথা থেকে করেন, আপনার সোর্সটা কি? সে তখন বলছিল আমি জাস্ট অ্যান্সার থেকে আর্ন করি। অ্যাকচুয়ালি বিষয় ছিল জাস্ট অ্যান্সার প্ল্যাটফর্মটা সম্পর্কে তখন হয়তো ওরকমভাবে কোনো প্রচারণা বা ছিল না, কেউ জানতো না ভাবে। তো সবাই একটু অবাক হয়ে গেল যে কি এখান থেকে কি আর্ন করেন এবং এত পরিমাণে আর্ন কি করে হয়। সে তখন জাস্ট এটা বললো যে আমি কাজ করি এটা, যে আমি 10 বছর যাবত একটা কম্পিউটারের হার্ডওয়্যার সেকশনে কাজ করি। 10 বছর যাবত একটা কম্পিউটারের হার্ডওয়্যার, আপনারা জানেন ট্রাভেল শুটিং করেন, সেটা কথা, ট্রাভেল শুটিং এর কাজগুলো করে। তো যে লোকটা 10 বছর যাবত ট্রাভেল শুটিং এর কাজ করে, অ্যাটলিস্ট সে কম্পিউটারের ট্রাভেল শুটিং রিলেটেড কোনো প্রবলেম তার নাই, এতটা এক্সপিরিয়েন্স সে হয়ে গেছে। এখন সে এইখানে কি করে, এইখানে কম্পিউটার রিলেটেড যদি কেউ কোনো প্রবলেমে পড়ে, যেমন আমাদের দেশে কিন্তু আমরা কম্পিউটার রিলেটেড কোনো সমস্যা হলে হয় কোনো ফ্রেন্ড যদি কম্পিউটার জানে তারে ফোন দেই, তা না হলে যে কাজটা করি নিয়ে আইডিবিতে যাই, তা না হলে মাল্টিপ্ল্যানে যাই, একদম সিম্পলি, এছাড়া আমরা কোনো ওয়ে করি না। বাইরের কান্ট্রিগুলোতে যেটা হয়, ওদের না এই সময়টা ওয়েস্ট করতে চায় না। ওরা ওরা করে কি, অনলাইনে তখন এই যে কোশ্চেন আনসার সাইটগুলো আছে, ওইখানে যে কোশ্চেন করে যে আমার কম্পিউটারে এই প্রবলেমটা হচ্ছে, প্রিন্ট নিচ্ছে না, বা আমার কম্পিউটারে মনিটরের লাইন পাচ্ছে না, বা মনিটর অন হচ্ছে না, এইভাবে ওরা কোশ্চেনগুলো করে। সে করতো কি, এই কোশ্চেন আনসার সাইডে যেত, যে এই টাইপের যে কম্পিউটার ট্রাভেল শুটিং টাইপের যে কোশ্চেনগুলোর অ্যান্সার কোশ্চেন করতো যারা, ওই কোশ্চেনে অ্যান্সার করতো। এবং ওই প্ল্যাটফর্মের নিয়ম হচ্ছে এরকম, আপনি যদি কোশ্চেন করে কেউ, সেই কোশ্চেনে যদি আপনি অ্যান্সার দেন এবং ওই অ্যান্সারটা যদি যে কোশ্চেন করছে সে যেটাকে বেস্ট অ্যান্সার মনে করবে, সে যেটাকে বেস্ট অ্যান্সার চুজ করবে, ওই অ্যান্সারটাই সবার টপে থাকবে এবং এর জন্য একটা ভ্যালু তাকে দেওয়া হবে। আর মজার বিষয় হচ্ছে, সে যে কোশ্চেনে অ্যান্সার করতো ম্যাক্সিমামই তারগুলো বেস্ট অ্যান্সার হতো, কারণ তার সে এক্সপিরিয়েন্স আছে এবং সে সেটা একদম মানে একদম প্রফেশনাল ভাবেই সে সাজেস্ট করতে পারতো এবং সেটা সলভ হতো প্রবলেমটা, এই জন্যই তারগুলো বেস্ট অ্যান্সার হতো। সো এইভাবে করে আপনি চাইলে যে না আমি কোনো প্ল্যাটফর্ম বাঁচবো না, অনলি কোশ্চেন আনসার সাইট এনাফ আপনার জন্য কাজ করতে পারেন। যেমন ফোরাম সাইটগুলা, কোনো সমস্যা নেই, আপনি কোনো প্ল্যাটফর্ম যেতে না, ফোরামে থাকেন, ফোরামে কাজ করেন, ফোরাম থেকে আর্ন করেন। অনেক আর্নিং সোর্স আছে, যেটা আমরা লাস্ট ক্লাসে মনিটাইজেশন পার্টে বলবো। জাস্ট এটা বললাম, সেটা হচ্ছে কোশ্চেন আনসার সাইটগুলোতে আপনারা মনে করতে পারেন যে এইসব সাইডে অ্যাকাউন্ট করে কি লাভ, বা আমি কেন কোনো অন্যের কোশ্চেনে শুধু শুধু অ্যান্সার দিয়ে সময় নষ্ট করবো আমার, বা এই মেধাটা কেন নষ্ট করবো। একদিকে চিন্তা করলে কিন্তু মেধা নষ্ট হচ্ছে না, আপনি কিন্তু ওই কোশ্চেনে অ্যান্সার দিতে হলে কিছুটা হলেও এক্সট্রা হয়তো জ্ঞান ভাববেন, আমি অ্যান্সার যেহেতু দিব একটু ভালো করে দেওয়া যায় কিনা ট্রাই করি, হয়তো নিজে একটু পড়ছেন ওই বিষয়ে। আপনারও জ্ঞানটা বাড়ছে, পাশাপাশি আপনার একটা মানুষকে একটা কোশ্চেনে অ্যান্সার দিলেন, এবং সেটা যদি আপডেটেড হয় এইভাবে, বা কোনো আপনার কমেন্ট পড়ে, লাইক পড়ে, দেন এটা আপনার জন্যই ভালো, প্রোফাইলটা বিল্ড হয়। আচ্ছা, সো আপনারা দেখেন, যদিও আসলে সত্যি কথা বলতে গেলে এইগুলোতে অ্যাকাউন্ট আমরা বলি মেনটেন করা হয় না ভাবে, আমি এককালে একটু মেনটেন করতাম, কিন্তু তারপরে আর পসিবল হয়নি, মেনটেন করিনি। যেমন এখানে একটা জিনিস দেখেন, এই একটা বায়ারের জন্য একটা লিঙ্ক করেছিলাম, এইটা দেখেন, এটা ছিল বায়ারের জন্য একটা করা, এটা ছিল এইটা কোশ্চেন কিচেন রিলেটেড, তাই না, কিচেন ডিজাইন রিলেটেড। আমি এখানে যে অ্যান্সার করছিলাম এইটুকু, অ্যান্সার বলতে কিচ্ছু না, কারণ বাইরের জন্য আমি একটা ব্যাকলিঙ্ক করেছি শুধুমাত্র, আর কিছু না। তার সাইডের জন্য আমি একটা ব্যাকলিঙ্ক করি। আর একটা বিষয় হচ্ছে, এখানে অ্যাঙ্কর টেক্সট এখানে দেয়া লাগে না, এখানে আপনি লিঙ্কটা দিবেন, অটোমেটিক সে ওই পেজের টাইটেলটাকে অ্যাঙ্কর টেক্সট হিসেবে নিয়ে দিবে। তো এইখানে সেই হিসেবে কাজটা হয়েছে, জাস্ট একটা ব্যাকলিঙ্ক করার জন্য এটা করা, বাইরের কাজ ছিল একটা সেই সময়। আরে ভাই নো ফলো দেয়, নো ফলো দিকে আমার কথা সহজ শোনেন, নো ফলো থাক আর যাই থাক না কেন, আমি তো বলছি যে লিঙ্ক, এখন কথা হচ্ছে ওই গুগল বলে শুধু ডু ফলোই না, নো ফলোটাকেও সে প্রায়োরিটি দেয়। যদিও আপনার নো ফলোর কোনো লিঙ্ক জুস পাস হয় না, তারপরেও সেটা প্রায়োরিটি আসে, কারণ গুগলই দেখতেছে যে অ্যাকচুয়ালি আমি আমার সাইটের ভ্যালু কেন আরেকজনকে শেয়ার করবো, এটা স্বাভাবিক, এটা কেউ করবেও না। সো ডু ফলোর ভ্যালু আলটিমেটলি কমে যাবে তখন, এই কারণে এটা করা। আর ডু ফলো পাবেন কি করে বলবো, দাঁড়ান আসি। আচ্ছা,
সো এটা গেল হচ্ছে কোশ্চেন অ্যান্সার সাইডেরই। এখন বিষয় হচ্ছে আপনারা কোশ্চেন অ্যান্সার সাইডে আপনাদের একটা স্লাইড আমি আপনাদের গ্রুপে দিয়ে দিই। এটা একটু পড়েন, এখন যেটা আসবে ফাইলটা একটু পড়েন। ক্লিক করছেন কে? টাকা কেউই দেয় না। আচ্ছা, সো ইয়াহু অ্যান্সারটা একটা গেমসের মতো বলতে গেলে, যেখানে আপনি কাজ করতে পারবেন। অ্যাকাউন্টে লেভেল আছে, লেভেল 2-তে যেতে হলে কি করতে হবে দেখলেন, যে 250 পয়েন্ট লাগবে আপনার। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করার জন্য 2 পয়েন্ট করে সে আপনাকে দিবে। একদিনে সর্বোচ্চ 20টা কোশ্চেন অ্যান্সার করতে পারবেন, কিন্তু নিজে যদি কোনো কোশ্চেন করেন তাহলে 5 পয়েন্ট কেটে নেবে। এবং যদি আপনার কোনো কোশ্চেন বেস্ট অ্যান্সার দিতে পারেন তাহলে 10 পয়েন্ট বোনাস দিবে আপনাকে। এইভাবে করে আপনি চাইলে অ্যান্সারের মানে অ্যাকাউন্ট মেনটেন করতে পারেন ইয়াহু অ্যান্সারে, এবং আপনার অ্যাকাউন্টটাকে হয়তো বা একটা ভালো পর্যায়ে নিতে পারেন। শুধু না, বেস্ট অ্যান্সারটা যে কোশ্চেন করেছে সে ডিসাইড করবে। এবার আমরা আসি একটু ওয়েব 2। ওয়েব 2-র কথা বলি। ওয়েব 2টা অ্যাকচুয়ালি যে এতক্ষণ ধরে বলছিলাম যে ডু ফলো লিঙ্ক কই পাবো, লিঙ্ক তো কেউ দেয় না। ঠিক এখানে ওনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করতে হবে, যে নিজেরই সাইট নিজেই বানাবো, নিজেই লিঙ্ক দেবো। নিজের সাইটে নিজে ডু ফলো লিঙ্ক দিতে দোষ তো নাই। কে রাত বুঝবে যে আমার নিজের সাইট? ওয়েব 2 গুলা হচ্ছে এরকম যে আপনার মনে করেন একটা বায়ারের এরকম অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে যে আমাকে 500 ব্যাকলিঙ্ক করে দিতে হবে, 200টা হবে ডু ফলো, 300টা নো ফলো দেওয়ার সমস্যা নেই। এখন কথা হচ্ছে আপনি তো মাথা চুলকায় মরবেন 200টা ডু ফলো ব্যাকলিঙ্ক কই পাবো। হ্যাঁ, যদি কিনা আপনার আগের থেকে রিসোর্স রেডি করা থাকে, যেটা কিনা যারা অনেক আগে থেকে অফ পেজের কাজ করে, মনে করেন অনেক আগের থেকে যারা কাজ করে তারা একটা রিসোর্স রেডি করে রাখে। কখনো একটা ডুপল লিঙ্ক পেয়ে গেলে, কোনো লিঙ্কের সাইড পেয়ে গেলে তারা লিস্ট রেখে দেয়। তাদের কাছে হিউজ পরিমাণ লিস্ট থাকে, যেটা ডুপল লিঙ্কের লিস্ট, এটা নোপল লিঙ্কের লিস্ট, এরকম লিস্ট থাকে। ইভেন নিশ ওয়াইজ লিস্ট থাকে, যেটা এই নিশের সাইট, এটা এই নিশের সাইট, এর উপর নিশ রেডি করে রাখে তারা। যদি আপনার এরকম না থাকে তাহলে যেটা করতে পারেন, একদম শর্টলি
ওয়েব 2 তে অ্যাকাউন্ট করে রাখেন, 200, 300, 400 ওয়েব 2 তে অ্যাকাউন্ট করে রাখেন। কেন? বায়ার যখন বলবে তার ডুফলো ব্যাকলিংক লাগবে, ওয়েব 2 গুলোতে আপনার ওই ওয়েব 2 গুলোতে যাবেন, তার ডুফলো লিংক দিয়ে দেবেন একটা করে, হয়ে গেল। একদম সিম্পল ইজি ওয়ে। যেমন সেদিন একটা ক্লাসে একটা স্টুডেন্ট ও একটা কাজ পাইছে, 400টা ওয়েব 2 করে দিতে হবে, মানে ডুফলো লিংক এর কথা, 400টা ডুফলো লিংক তাকে দিতে হবে, $400। একটা ডুফলো লিংক $1। এখন যদিও অনেক সময় এরকম কাজ আসে, অনেক সময় আসে না, ওই সবসময় অভাব বলে লাভ নেই, মাঝে মাঝে কম হতে পারে। $200 ধরলাম $200, 400টা ডুফলো লিংক $200 দিতে। আচ্ছা, যদি আপনার 400টা ওয়েব 2 ক্রিয়েট করা থাকে, তাহলে এই 400টা ডুফলো লিংক ক্রিয়েট করতে আপনার সর্বোচ্চ গেলে 4-5 ঘন্টা যাক, এর বেশি তো লাগবে না, কারণ আপনার অলরেডি ওয়েব 2 ক্রিয়েট করা। আপনি কি করবেন? শুধু লিংকটা নেবেন, আপনার সাইডে যাবেন, যে আর্টিকেলটা দেয়া আছে ওই আর্টিকেল থেকে একটা অ্যাঙ্কর টেক্সট করে একটা লিংক করে দেবেন, শেষ, কাজ শেষ। আর বলবেন যে রিলেভেন্সি মেইনটেইন করতে হবে না, দেখেন একেবারে বিষয় হচ্ছে আপনি ফুটবল নিয়ে লিখছেন, অথচ হেলথ রিলেটেড একটা সাইটে আপনি ব্যাকলিংক করছেন অ্যাঙ্কর টেক্সট করে দিয়ে, ইররিলেভেন্ট দিয়ে, পুরো ইররিলেভেন্ট। তাহলে কথা হচ্ছে বায়ার কি দেখে না? বায়ার মাঝে মাঝে চালাক বায়ার হলে দেখে, আর যদি সেরকম বায়ার হয় দেখে না, কাজ পেয়ে খুশি, হ্যাঁ ঠিক আছে আমার ডুফলো লিংক পেয়ে গেছে, আমি এতগুলো ঠিক আছে। কিন্তু ওই ডুফলো লিংক গুলার জন্য 2-3 মাস বা 4 মাস পরে যে তার সাইট কই যাবে সে আইডিয়াও করতে পারে না। কাজের মজা হচ্ছে এখানে, আপনি নিজেকে বায়ার উঠাবেন, আপনিই নামাবেন, তা না হলে থাকবে না তো সে আপনার কাছে, নেক্সট টাইম আসবেই করে। প্রথমে যখন উঠাই দেবেন র্যাঙ্কে, মনে রাখবে হ্যাঁ র্যাঙ্ক উঠাই দিচ্ছে, যে নেমে যাবে আপনার সাথে, আমি না এই অবস্থা, আমার এই অবস্থা হয়ে গেছে, ও ঠিক আছে এই অবস্থা হয়েছে না, ঠিক আছে এটাতে আরো কাজ করতে হবে, এবার সময় লাগবে বেশি, এবার ট্রাস্ট বেড়ে গেছে আপনার কাছে, ভালো জিনিস পেয়েছে, ট্রাস্ট বেড়ে গেছে, ওকে কদিন সময় লাগবে? 6 মাস কন্টিনিউ কাজ করতে হবে আমার, ঠিক আছে ভালো কথা করো। সো এই জন্য এইভাবে করে কন্টিনিউ বেসে এসইও এর জন্য রাখি ছোট ছোট কাজ, যদিও ছোট কাজ বলবেন $100, চিন্তা করুন তো $100 করে যদি আপনার 10টা ক্লায়েন্ট থাকে, হিউজ একটা আর্নিং কিন্তু আসে। হ্যাঁ ওয়েব 2 তো দেখাবো না কেন, আমি তো বলছি শুরুতে বললাম এই জন্য। এখন কথা হচ্ছে ওয়েব 2, আপনারা ওয়েব 2 কোডগুলোকে বলে সোজা কথা ফ্রি সাইট যেগুলা, যেমন ব্লগার আপনারা করেছেন, wordpress.com, টামলার, উইবলি, গিটহাব, এরকম আরো অনেক আছে। এখন কথা হচ্ছে লিস্ট পাবেন কোথায়? আরেকটা মজার বিষয় হচ্ছে ওয়েব 2 সাইটগুলো সব হাই টিয়ার, 5 এর নিচে মনে হয় কোনো ওয়েব 2 নাই, ম্যাক্সিমাম সব 5 এর উপরে, 6, 7, 8 এরকম করে হাই টিয়ার সব ওয়েব 2 গুলো। এই জন্য এত বেশি ভ্যালু দেয় ওয়েব 2 গুলোকে ব্যাকলিংক করার জন্য। এখন যদিও এটা স্প্যামি কাজ, সত্যি কথা বলতে এটা স্প্যামি কাজই, কারণ এটা আপনি নিজে একটা সিন্ডিকেট তৈরি করে কাজ করছেন। সো এখন কথা হচ্ছে এই ওয়েব 2 ইমপ্লিমেন্টটা কিভাবে হয়, এই জিনিসটা দেখাবো আমি লিংক হুইল এবং লিংক পিরামিড দিয়ে, কারণ ওয়েব 2 ইমপ্লিমেন্টটা এইভাবে আসে। সো এগুলো মুছে দিলাম। আমি যে সাইটে যেটা করব ওই সাইটটাকে রিরাউন্ড হওয়া লাগবে নাকি ইনস্ট্যান্ট খুলে যে কোনো একটা আর্টিকেল আপ করে ওটাতে অ্যাঙ্কর করে দেব? আচ্ছা, ওয়েব 2 ইমপ্লিমেন্টটা একদম ইনিশিয়াল একটা স্টেপে আসে লিংক হুইল দিয়ে শুরু করা নাকি, ছোট পরিসরে লিংক হুইল দিয়ে শুরু করে। লিংক হুইলটা হচ্ছে স্মল একটা সার্কেল মেইনটেইন করে কাজ করা, আর লিংক পিরামিড হচ্ছে হিউজ একটা বড় নেটওয়ার্ক, ওটাও আসবে। মনে করেন আমরা এইটা দ্বারা বুঝাই হচ্ছে মানি সাইটকে, মানে আপনার মেইন সাইট যেটা আপনি ডোমেইন হোস্টিং নিয়ে যে সাইটটা বানিয়েছেন ওইটাকে এটা দিয়ে বুঝায় মানি সাইট। আচ্ছা, এইটা মনে করেন ওয়ার্ডপ্রেস, এটা মনে করেন টামলার, এটা মনে করেন ওয়েবলি, এটা মনে করেন ব্লগার। এটা তো বুঝছেন, এখানে 4টা ওয়েব 2 নিয়েছে, আমি 4টা দিয়ে দেখাচ্ছি, বেশি নেয় মানুষ, অনেকে 5টা, 6টা, 10টা, 12টা, 15টা, যে যেটা ইচ্ছে নেয়, এটা ডিপেন্ড করে যার যে কটা মেইনটেইন করতে পারে। এইভাবে করে ওয়েব 2 নিলাম, আমি 4টা দিয়ে দেখাচ্ছি।
লিংক হুইল তিন ধরনের হয়, তিন ধরনের লিংক হুইল ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে ওপেন লিংক হুইল, একটা হচ্ছে ক্লোজ লিংক হুইল, একটা হচ্ছে র্যান্ডম লিংক হুইল। এখন একটু বুঝেন, আমি আবার বলছি, আঁকাআঁকি করার দরকার নাই, এগুলো একটু বুঝতে হয়, কারণ না বুঝলে এটা মাথায় ধরা জিনিস, মাথায় ধরে রাখতে পারলে মনে থাকবে, তা নাহলে কখনো এই আইকে লাগবে মনে রাখতে পারবেন না। এইখানে এটা হচ্ছে আপনার সেই সাইট যেটা আপনি ডোমেইন হোস্টিং নিয়ে কিনেছেন, আপনার সাইট রেডি করেছেন। মনে করেন এই সাইটটাকে আপনি রেডি করেছেন রেসিপির উপরে। আচ্ছা, রেসিপি নিয়ে আপনি একটা সাইট রেডি করেছেন, আপনি এখানে রেসিপি নিয়ে কথাবার্তা বলেন, বিভিন্ন রেসিপি নিয়ে কথাবার্তা বলেন, এটা হচ্ছে আপনার মানি সাইট। আপনি দেখতেছেন যে আমি ব্লগ কমেন্ট করে ভালো ব্যাকলিংক পাচ্ছি না আমার সাইটের জন্য, বা কোশ্চেন আনসার সাইটে গিয়ে আমার কাজ করতে কষ্ট হচ্ছে, তাহলে আমি কি করতে পারি? যদি নিজের 8-10টা সাইট থাকে, সেই 10টা থেকে যদি আমি নিজেকে লিঙ্ক দিই, তাহলে তার কোনো ঝামেলাই নেই, নিজের সাইট সবকিছু নিজের কন্ট্রোলিংটাও নিজের কাছে। তাহলে কি করা যায়? এক কাজ করি, আমি 10টা ওয়েব টু খুলি। আমি এখানে 4টা দিয়ে দেখাচ্ছি, জাস্ট সিম্পলি বলছি, আমি 4টা ওয়েব টু খুললাম। ওয়েব ওয়ার্ডপ্রেসে, টামলারে, ওয়েবলিতে, ব্লগারে, এরকম ফ্রি আরো অনেক আছে। এইগুলো খোলার পরে আমার সাইটটা কি বেস, মানে নিচটা কি রেসিপি। আমি এই সাইটটার নাম যাই দিই না কেন, এটা কোনো প্রবলেম নাই, কারণ নাম এখানে কোনো হেডেক না আমার, কারণ আমি এই সাইটকে র্যাঙ্কে আনতে যাচ্ছি না, সো নাম হেডেক না। হেডেক হচ্ছে এটা, এই সাইটের মধ্যে যে কন্টেন্টটা দিব ওইটা হচ্ছে আমার হেডেক। এইটা জিনিস মনে রাখবেন, ওয়েব 2 তে যে কন্টেন্টগুলো দিতে হয়, অবশ্যই কন্টেন্টগুলো ইউনিক কন্টেন্ট হতে হবে, কোনো ডুপ্লিকেট কন্টেন্ট হলে চলবে না, তাহলে লাভ নেই। এই কন্টেন্ট কেউ পড়বে না, ঠিক আছে, কিন্তু এটা ইউনিক কন্টেন্ট দিতে হবে। এই কন্টেন্টের হ্যাঁ সুবিধা যেটা আছে, এই কন্টেন্টের ওয়ার্ড লিমিটেশন 300 থেকে 400 ওয়ার্ডের মধ্যে হলেই ভালো, খারাপ না, এর নিচে না যায়, মানে ছোট ছোট কন্টেন্ট হলেই আনা, এখানে খুব বেশি বড় কন্টেন্ট লাগে না ওয়েব 2 তে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আপনি প্রত্যেকটা ওয়েব 2 তে একটা একটা করে কন্টেন্ট দিলেন, এটা একটা কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট, এটা কন্টেন্ট, এটা কন্টেন্ট, 4টা কন্টেন্ট দিয়ে ফেললেন, 4টা ইউনিক কন্টেন্ট 300 থেকে 400 ওয়ার্ডের মধ্যে, এবং সেটা নিশ হচ্ছে রেসিপি নিশের উপরে দিয়েছে। এবার আপনি যে কাজটা করতে পারেন, এই ওয়েব 2 থেকে এবার 2টা অ্যাঙ্কর টেক্সট করেন, এখানে একটা, এখানে একটা। এই অ্যাঙ্কর টেক্সটটা থেকে একে একটা ব্যাকলিংক করেন, এই অ্যাঙ্কর টেক্সটটা থেকে একে একটা ব্যাকলিংক করেন। ব্যাকলিংক যখন করবেন, ব্যাকলিংকের মধ্যে একটা ভ্যারিয়েশন আনেন, একে একটা ডু ফলো দেন, একে একটা নো ফলো দেন। আবার মনে করেন এখান থেকে একে করেন, এখান থেকে একে একটা করেন, এরে করেন, একে দেন, একে একটা ব্যাকলিংক দেন এখান থেকে, একে একটা ব্যাকলিংক দেন এখান থেকে। এটা কি হলো? একটা সার্কেল হয়ে গেল না? এইটাকে বলা হয় ক্লোজ লিংক হুইল। এইখান থেকে শুরু, দেখেন পুরো সার্কেল ক্লোজ করেছে। এই যে সার্কেল মেইনটেইন করে একটা লিংক হুইল তৈরি করা, এটাকে বলা হচ্ছে ক্লোজ লিংক হুইল, যেটা কিনা খুব দ্রুত ট্র্যাক করা যায়। গুগল বা সার্চ ইঞ্জিন বট এই জিনিসটা খুব দ্রুত ট্র্যাক করতে পারে। কেন? কারণ সে তো লিংকের থ্রুতে পাস হয়ে যায়, তাই না? তখন সে এই পেজ থেকে পাস হয়ে এই পেজে আসবে, এই পেজ থেকে পাস হয়ে এই পেজে, এই পেজ থেকে এই পেজে, এই পেজ থেকে এই পেজে, তখনই দেখবে সে এটা একটা সার্কেল করে এই লিংকটা করা হয়েছে। সে খুব দ্রুত আইডেন্টিফাই করতে পারে, এবং তখন যখনই আইডেন্টিফাই করতে পারে তখন আবার সে এটাকে আবার একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেয়। এখন কথা হচ্ছে, এইভাবে করে করলে লাভ কি? আপনি আপনার সাইটের জন্য ডু ফলো ব্যাকলিংক পাচ্ছেন, এবং নিজের ইচ্ছা মতো অ্যাঙ্কর টেক্সট ইউজ করে কাজ করতে পারছেন। এইটুকু কি বুঝতে পারছেন যে কিভাবে এভাবে করা যায়? আচ্ছা, এখন যদি আমি এখান থেকে লিংকটা এইভাবে করতাম, এই পর্যন্ত, এইটা থেকে শুরু করছি, এটা আসছে, এটা আসছে, এটা আসছে, এটা আর যায়নি ব্যাক করে, এইটা হতো তাহলে ওপেন লিংক হুইল। আমি একটা শুরু করছি এক জায়গা থেকে, লিংক হুইলটা শেষ করিনি সার্কেলটা। কেন? গুগলকে সামান্য কনফিউজ করতে, যে না আমি সিন্ডিকেট করে আমি কাজটা করছি না, যদিও আলটিমেটলি সে বুঝতে পারে একটা পর্যায়ে। যে আরেকটা হচ্ছে যে আপনি কোনো কিছু মেইনটেইন করে না, এর থেকে এর লিংক দিচ্ছেন,
এর থেকে এর লিঙ্ক দিচ্ছেন আর এর থেকে একে লিঙ্ক দিচ্ছেন, কোনো ফিক্সড কিছু না, র্যান্ডমলি যাকে যেটা ইচ্ছা র্যান্ডমলি ভাবে লিঙ্ক করেছে। এইটা হচ্ছে একটু গুগলে ট্র্যাক করতে প্রবলেম হয়, কারণ এখানে র্যান্ডমলি যেহেতু কাজটা করা, তারপরেও একটা নির্দিষ্ট সার্টেন টাইম পরে ধরা খায়, ধরা খাওয়ার আগ পর্যন্ত ভালো পর্যায়ে আপনার সাইড লিঙ্ক চলে যায়। মোটামুটি আপনি যে উদ্দেশ্যে করেন যদি ভালো মতো ওই লিঙ্ক ফেলটা মেনটেন করতে পারেন, মোটামুটি কাজ হয় না তা না, এইভাবে করেই কাজ হচ্ছে। আচ্ছা, এখন এটা এই যে লিঙ্ক হুইল সিস্টেমটা দেখালাম, এই লিঙ্ক হুইল সিস্টেমটা অ্যাকচুয়ালি কম করে হলো 8টা-10টা সাইড নিয়ে করা হয়, এই 4-5টা নিয়ে করে না কেউ, করলে বড়ভাবেই করে এবং এইভাবে মেনটেন করতে হয়। এখন আপনি যে 8টা-10টা সাইড নিয়ে করেন, তার মানে 8টা-10টা সাইডে 8টা-10টা কন্টেন্ট দিতে হবে এবং 8টা-10টা ইউনিক কন্টেন্ট দিতে হবে এবং ইউনিক কন্টেন্ট দিয়েই তারপর কিন্তু আপনাকে লিঙ্ক করতে হবে। আবার এটা বলেন না যে স্যার তাহলে কি আমি প্রত্যেক মাসে মাসে একটা কন্টেন্ট দিব নাকি সপ্তাহে সপ্তাহে কন্টেন্ট দিতে হবে, না, একবার দিচ্ছেন ওই দিচ্ছেন, আর আপনার ইচ্ছা হবেও না যান এখানে যে আপনার কাজও নেই, একটা কন্টেন্ট শেষ। আচ্ছা, কিন্তু এবার আসি অন্য নিয়মে, যেটা কিনা এর থেকে একটু ডিফিকাল্ট এবং হ্যাঁ, আপনি যে বললেন নেগেটিভ ইমপ্যাক্টটা করবে, সেটা কি আমার ওয়েব 2 এর উপরে করবে না মানি সাইটের উপরে? মানি সাইডের উপরে। ততদিনে তো মনে হয় আমার সাইটের উপরে উঠবে। হ্যাঁ, এই জন্য বেশি খুব একটা হয় না যে ততদিন আমার সাইড র্যাঙ্কিং চলে আসবে এবং খুব Ranking এ বেশি চলে আসার পরে যদি আমি ডুবগুলো যদি পিছন থেকে পেয়ে যাই, আমি লিঙ্ক করে দিই। হ্যাঁ আমি বলছি সাইট যদি র্যাঙ্কিং এ চলে আসলো, আমি সাইট র্যাঙ্কিং এ চলে আসলো এবং আমি দেখছি যে গুগলে নতুন একটা অ্যালগরিদম আপডেট হচ্ছে, যে জন্য আমার সাইট হিট হতে পারে, তখন আমি যে কারণ যেহেতু সাইটগুলো সব আমারই, একটু লিঙ্ক চেঞ্জ করে দিলাম, শেষ। এই কারণ আমি আনার হচ্ছে আমার র্যাঙ্কে আনা, সো ওইটা আমি আনতে পারলে দেন স্টেবল পর্যায়ে আমি চলে আসবো। এবার আসি একটু লিঙ্ক পিরামিড নিয়ে। লিঙ্ক পিরামিডের একটা পার্ট শুধু আলোচনা করব আমি, বাকি পার্টগুলো সেম একই জিনিস, ওই একটা পার্টের কাজটাই শুধু আমি আলোচনা করব এখানে। লিঙ্ক পিরামিডটা তৈরি হয় এইভাবে, যেখানে এটা হচ্ছে আপনার মানি সাইড, আমি জাস্ট দুইটা লেয়ার নিয়ে কথা বলছি আর যাব না। লিঙ্ক লেয়ারটা যেটা তৈরি হয়, এটা একটু খেয়াল করেন, একটু বোঝেন, ওই লিঙ্ক পিরামিড যেটা দেখছেন, লিঙ্ক হুইল যেটা দেখছেন, তার থেকে একটু অন্যরকম এটা। আপনার মানি যে সাইটটা আছে, সেম মনে করেন এখানে রেসিপির উপরে আছে মানি সাইটটা, এইখানে লিঙ্ক লেয়ারের মধ্যে ওয়েব 2 গুলো থাকবে। প্রথম স্তরটা হচ্ছে ওয়েব 2 গুলা, সেকেন্ড এই যে স্তরটা আছে, সেকেন্ড স্তরটা হচ্ছে এই ওয়েব 2 কে ব্যাকআপ দেওয়ার জন্য আপনি হতে পারে কোনো ব্লগ কমেন্টের থ্রুতে যেতে পারেন, হতে পারে ফোরাম পোস্টিং এর থ্রুতে যেতে পারেন, হতে পারে সোশ্যাল বুকমার্কিং এর থ্রুতে যেতে পারেন, এটা আপনার ইচ্ছা। ওয়েব 2 গুলোর জন্য ব্যাকলিঙ্ক করবেন, মানে ওয়েব 2 গুলো থেকে লিঙ্ক দিচ্ছেন মেইন সাইটকে, আর এই ওয়েব 2 গুলোর জন্য আবার লিঙ্ক করতেছেন আপনি এই ফোরাম থেকে ব্যাকলিঙ্ক করছেন বা কোশ্চেন আনসার সাইট থেকে করছেন, এইভাবে করে ট্যাগ করে সাজায়। মনে করেন এখানে সোশ্যাল বুকমার্ক দিয়েছেন, এখানে দিয়েছেন আপনি আবার ফোরাম পোস্টিং, এখানে দিয়েছেন ব্লগ কমেন্টিং, এইভাবে করে এই ওয়েব 2 গুলোকে ব্যাকআপ দেওয়া হয়। এইগুলো না যাই, জাস্ট একটা ওয়েব 2 কাজটা কিভাবে আসে এইটা দিয়ে শুধু আমি বুঝাই। এইখানে ওয়েব 2 আমি 3টা দেখাইছি, এখানে সর্বনিম্ন অ্যাটলিস্ট 6টা থেকে 7টা নেয়, অ্যাটলিস্ট 8টা নেয়। বড় বড় যে লিঙ্ক ফার্মগুলো আছে, ওরা যখন মানে কাজ করে, বড় বড় যে আপনার এসিও ফার্ম বা ইন্ডাস্ট্রি যারা আছে, ওরা যখন কাজ করে, ওদের হিউজ একটা নেটওয়ার্কে থাকে শুধুমাত্র এরকম লেয়ার গুলোয় কাজ করার জন্য, পার লেয়ারে কাজ করে তারা। তখন দেখা গেলো 50টা 60টা করে ওয়েব 2 নিয়ে কাজ করে একসাথে, বা 100টা 200টা ওয়েব 2 নিয়ে একসাথে লিঙ্ক টিয়ার তৈরি করে। হিউজ নেটওয়ার্ক, এটা হিউজ নেটওয়ার্ক, এটা ছোটখাটো কোনো নেটওয়ার্ক না। এইটা করলেই তো মনে হয় অসুবিধা হয়। ওই যে বিষয়টা হচ্ছে এইটা মেনটেন করলে আদার্সগুলো মেনটেন না করলেও চলে আপনার, কিন্তু এইটা মেনটেন করার জন্য সেরকম তো সাপোর্ট লাগে। আর এবার যদি আসি ওয়েব 2 গুলোর কাজ কি সেটা একটু বলি, তাহলে তো বুঝছেন যে অ্যাকচুয়ালি কি করতে হবে। জাস্ট একটা ওয়েব 2 তে বলছি, আমি একটা ওয়েব 2 কে নিয়ে বলছি। এই ওয়েব 2 টায় আমার কাজ কি হবে? এই ওয়েব 2 নাম আপনি যা দেন কোনো প্রবলেম নেই, নাম নিয়ে কোনো সমস্যা নেই। ফার্স্ট কন্ডিশন হচ্ছে এই ওয়েব 2 টার নিশ সেম হতে হবে, নিশ ওইটার যে নিশ আছে সেম নিশে হতে হবে। সেকেন্ড কন্ডিশন, এই ওয়েব 2 তে 3 সপ্তাহ বেজে কাজ করবেন। একটা প্ল্যান থাকবে এরকম, এই লিঙ্ক পিরামিডের জন্য যে প্ল্যানটা সাধারণত করা হয়, এটা হয় 1 মাসের জন্য 4 সপ্তাহ একটা প্ল্যান অথবা 3 সপ্তাহ একটা প্ল্যান, এইটাই করা হয়। এবং একবার করা শেষ, শেষ, তারপর আর এটা কেউ হাত দেয় না।
এরকমই কাজ করে সাধারণত 3 সপ্তাহ অথবা 4 সপ্তাহ এরকম একটা প্ল্যান নিয়ে করে। তো আমি ধরলাম 3 সপ্তাহ একটা প্ল্যান দিয়ে কাজ করছি আমরা এখানে। ফার্স্ট উইক, এটা হচ্ছে আমার ফার্স্ট উইক। ফার্স্ট উইকে আপনি এই ওয়েবটিতে একটা আর্টিকেল দিবেন 400 থেকে 500 ওয়ার্ডের মধ্যে, 100% ইউনিক আর্টিকেল, এইখানে কোনো ডুপ্লিকেশন আসবে না। 400 থেকে 500 ওয়ার্ডের মধ্যে একটা আর্টিকেল দিবেন রেসিপি নিশের উপরে, এবং সেটা 100% ইউনিক হতে হবে। এই যে আর্টিকেলটা দিয়েছেন, আর্টিকেলটা থেকে চাইলে একটা ব্যাকলিংক করতে পারেন, চাইলে দুইটা ব্যাকলিংকও করতে পারেন। অনেকে দুইটা করে, অনেকে একটা করে, এটা আপনার উপর ডিপেন্ড করে। যদি দুইটা ব্যাকলিংক করেন, একটা ব্যাকলিংক দিবেন আপনার আরেকটা ওয়েব টুকে, এবং আরেকটা ব্যাকলিংক দিবেন আপনার মানি সাইটকে। এখন ব্যাকলিংক করব তো অবশ্যই অ্যাঙ্কর টেক্সট ইউজ করে করব আমরা। অ্যাঙ্কর টেক্সট যখন ইউজ করবেন, মনে করেন আপনার ওয়েব টু আছে 10টা, সো 10টা ওয়েব টু থেকে তো আপনার অ্যাটলিস্ট ইন্টেনশন এটা রাখছেন যে আমি 10টা ব্যাকলিংক আমার মানি সাইটকে দিব। 10টা ব্যাকলিংক যখন মানি সাইটকে দিবেন, সর্বোচ্চ গেলে 2টা থেকে 3টা ব্যাকলিংকের অ্যাঙ্কর টেক্সট মেইন কিওয়ার্ড দিয়ে করবেন। সর্বোচ্চ 10টার মধ্যে যদি 100টা হয়, 100টার মধ্যে তার মানে আমি সর্বোচ্চ 10টা থেকে 20টা ব্যাকলিংক করব আমার মেইন কিওয়ার্ড দিয়ে অ্যাঙ্কর টেক্সট করে মানি সাইটকে। মেইন কিওয়ার্ড কি হতে পারে? রেসিপি, বা হতে পারে আপনি একটা যাচ্ছেন ফুড রেসিপি, এই টাইপের একটা মেইন কিওয়ার্ড, যেটা আপনার মেইন কিওয়ার্ড থাকবে। আচ্ছা, তাহলে বাকি ব্যাকলিংকগুলো কি করব? বাকি ব্যাকলিংকগুলো করবেন হয় লং টেল ভার্সন কোনো কিওয়ার্ড দিয়ে, অথবা এলএসআই দিয়ে। মাঝে মাঝে এমনও করবেন যে ক্লিক হেয়ার, এই টাইপের দিয়ে করবেন। কেন? ন্যাচারাল বোঝানোর জন্য। এটা বুঝাবেন না যে না আমার ইন্টেনশনই একটা, আমি ফুড রেসিপিটাই টার্গেট করছি, ফুড রেসিপিটাকেই ফোকাস করছি, ফুড রেসিপি দিয়ে সবাই। বিষয়টা কি আপনি এত পপুলার হয়েছেন যে 50টা ওয়েব টু সাইট আপনাকে শুধু শুধু ফুড রেসিপি দিয়েই আপনাকে ব্যাকলিংক দিচ্ছে, ওইটা অ্যাঙ্কর টেক্সট করে দিচ্ছে, এত বোঝা যাচ্ছে যে সিন্ডিকেট ওয়েট করছেন আপনি। এইটা যাতে বোঝা না যায় এই কারণে শুধু এটা করা। আপনি যে ব্যাকলিংকগুলো করবেন, যে অ্যাঙ্কর টেক্সটটা ক্রিয়েট করবেন, ওই অ্যাঙ্কর টেক্সটের ফুড রেসিপি যদি আপনার মেইন কিওয়ার্ড হয়, সর্বোচ্চ গেলে 10টার মধ্যে 2টাতে ফুড রেসিপিটা ইউজ করেন। বাকি 8টাতে এলএসআই তে যান, অথবা লং টেল ভার্সন কোনো কিওয়ার্ডে যান, অথবা নরমালি ক্লিক হেয়ার দিয়ে করেন। স্যার ক্লিক হেয়ার কতগুলো দেওয়া যেতে পারে? দুইটা দিলে দেন, আপনার ইচ্ছা। যে আমি মনে করেন 2টা এলএসআই দিলাম, 2টা লং টেল ভার্সন দিলাম, 2টা ক্লিক হেয়ার দিলাম, এভাবে করে দেন। বা ভিজিট হেয়ার এভাবে করে দিন, আমরা এভাবে করে দেন। গুগল বটকে কনফিউজ। হ্যাঁ, গুগল বটকে যদি বুঝতে দেওয়া যাবে না যে অ্যাকচুয়ালি আমি একাই এই কাজগুলো সব করছি, তাকে এই জিনিসটা সহজে বুঝতে দেওয়া যাবে না, তাহলে তো সে ভ্যালু দিবে না। কারণ যদি আপনি সবগুলোতেই ফুড রেসিপি দিয়ে করেন, তাহলে বোঝাই যাচ্ছে যে আপনি পারসন সে একাই ফুড রেসিপি দিয়ে করছে, কারণ আপনার টার্গেট কি হচ্ছে ফুড রেসিপি। এই কাজটা করা যাবে না। সো ফার্স্ট এইটা গেল 1 সপ্তাহের কাজ। এবার আসে সেকেন্ড উইকে। সেকেন্ড উইকে এসে আবার এখানে একটা 400 থেকে 500 ওয়ার্ডের মধ্যে একটা আর্টিকেল, এবং সেম ব্যাকলিংক দুইটা বের হবে। একটা আদার্স কোন একটা ওয়েব টুতে যাবে, একটা মানি সাইটে যাবে। থার্ড উইকে এসে আবার একটা 400 থেকে 500 ওয়ার্ডের একটা আর্টিকেল, একটা ব্যাকলিংক আরেকটা ওয়েব টুতে, একটা ব্যাকলিংক যাবে মানি সাইটে। এটা কিন্তু অনলি একটা ওয়েব টুর জন্য বলছি। সেম ভাবে কিন্তু 10টা ওয়েব টু থাকলে 10টা ওয়েব টুতে 10টা করে এইভাবে করে যাবে। আমি কিন্তু শুধু একটা ওয়েব টু নিয়ে দেখাচ্ছি, এইগুলো কিন্তু বলি নেই। এইগুলোতে কিন্তু সেম কাজ হবে, এইটা যা হচ্ছে এইগুলোতেও সেম কাজ হবে। তার মানে যদি আপনার 10টা মানে 10টা ওয়েব টু নিয়ে আপনি একটা লেয়ার করতে চান বা টিয়ার তৈরি করতে চান, ওই 10টা ওয়েব টুতে 3 সপ্তাহ আমি টার্গেট করলে 3 সপ্তাহে 3 10-এ 30টা আর্টিকেল দিতে হবে, 400 থেকে 500 ওয়ার্ডের, এবং ইউনিক আর্টিকেল হতে হবে, এবং ওই আর্টিকেলটা থেকে ব্যাকলিংক দিতে পারবেন। এখন কথা হচ্ছে অনেকে এখানে এই যুক্তিটা দেখায় যে আমি এইভাবে করে লিংক টিয়ার তৈরি করলাম, গুগল কোন না কোনো সময় তো আইডেন্টিফাই করবে, করবে না তা না, করবে। আলটিমেটলি কি এটার কোনো বেনিফিট কি পাওয়া যায়? অনেকে প্রশ্ন তুলে রাখে। অ্যাকচুয়ালি বেনিফিট যে পাওয়া যায় না একেবারে তা না, পাওয়া যায়, কিন্তু আপনি চাইলে এই বেনিফিটটা অন্যভাবে ইউজ করতে পারেন। অন্যভাবে কি আমি একটু যদি বলি, এইখানে আপনি 300 মানে কি বলে 1 মাসের মধ্যে আপনি আর্টিকেল দিচ্ছেন কয়টা? 30টা। 500 ওয়ার্ডের যদি ধরি, 30টা আর্টিকেল 30 × 500 গুলো কত আসে? 15,000 ওয়ার্ড আপনি লিখছেন। 15,000 ওয়ার্ড ওইভাবে না লিখে 15,000কে
মনে করেন 3টা ভাগে ভাগ করে ফেলাম, 3000 ওয়ার্ড করে 5টা আর্টিকেল বানান, 3000 ওয়ার্ড করে 5টা ইউনিক আর্টিকেল বানান রেসিপির উপরে। ওই আর্টিকেলগুলো এইখানে দেন, অটোমেটিক আর অফ পেজ লাগবে না, অটোমেটিক র্যাঙ্কে চলে আসবে, এবং যার জন্য গুগল জীবনে আপনারা ধরবে না। আরেকবার বলেন। স্যার অফ পেজ থেকে অন পেজে চলে গেছে। বিষয়টা হচ্ছে এটা, আপনি এইভাবে অফ পেজ করছেন, দেখেন একটা অফ পেজে কাজ করছেন, এখানে আপনাকে আলটিমেটলি আমি ধরেছি এক একটা আর্টিকেল 500 ওয়ার্ড করে, এক একটা সাইডের জন্য 3টা করে আর্টিকেল, তার মানে 1500 ওয়ার্ড যাচ্ছে এক একটা সাইডের জন্য, রাইট? তার মানে 10টা সাইড যদি ধরি আমি, 15000 ওয়ার্ড আমার লিখতে হচ্ছে এক মাসে একটা টার্মে 15000 ওয়ার্ড লিখছি। এই 15000 ওয়ার্ড আমি যদি এই ওয়েব টুগুলোকে, আমি তো ওয়েব টুগুলোকে র্যাঙ্ক চাই না, আমি তো লিখছি এর জন্য মূলত। এই 15000 ওয়ার্ডকে আমি যদি 3000 দিয়ে আলাদা আলাদা করে ভাগ করি, যে 3000 ওয়ার্ড করে এক একটা আর্টিকেল বানাই, 5টা আর্টিকেল বের হয় না তাহলে এখান থেকে? এই 5টা আর্টিকেল আপনি এই ওয়েব টুগুলোতে বাদ দেন, ওয়েব টু করেন না, এই 5টা আর্টিকেল ইউনিক আর্টিকেল বানায় আপনার মানি সাইটকেই লেখেন, আপনার মানি সাইটের জন্যই 3000 ওয়ার্ডের করে 5টা আর্টিকেল লেখেন পারলে। যদি সেটা লিখতে পারেন তাহলে ওই 5টা আর্টিকেলের জন্য আপনার সাইট র্যাঙ্ক পাবে, 5টার জন্য না পেলেও 2টার জন্য পাবে, এবং ওর জন্য কোনো পেনাল্টি, কোনো কি নেই, ওর জন্য কোনো সমস্যা নেই। অনেকে সাজেস্ট করে এটা যে আমি তাহলে কষ্টটা ওয়েব টুতে না করে কষ্টটা এখানে করি। হ্যাঁ, এটা হচ্ছে সত্যি লিগ্যাল ওয়ে, বেস্ট ওয়ে। আমি এটা সাজেস্ট করি, কারণ কি কেউ খেয়াল করছেন কিনা যায় না, গুগল এখন কোনো থিম কন্টেন্টকে র্যাঙ্কিং এ দেয় না, এটা কেউ দেখছেন কিনা যায় না, বা কখনো ফলো করছেন কিনা যায় না, গুগল কোনো থিম কন্টেন্টকে র্যাঙ্কিং এখন আর রাখে না। থিম কন্টেন্ট গুগলকে বলে যেগুলো কিনা ওই 600-500 ওয়ার্ডের আর্টিকেল, এগুলোকে সে আর র্যাঙ্কে দেয় না। ম্যাক্সিমাম একদম সর্বনিম্ন গেল 1500 থেকে 2000 ওয়ার্ডের আর্টিকেল যেগুলো, সেগুলো গুগলের ফার্স্ট পেজে এখন থেকে র্যাঙ্ক পায়। সেখানে যদি আপনি একটা আর্টিকেল 3000 ওয়ার্ডের একটা আর্টিকেল তৈরি করেন, র্যাঙ্ক পাওয়ার পসিবিলিটি আছে, এবং যদি সেটা ইউনিক হয়। অলওয়েজ মনে রাখবেন, আর্টিকেলের পাওয়ারটা এখন গুগল অন্যভাবে দেখে। সে চিন্তা করে আপনি কতটা ইনফরমেটিভ ওয়েতে আর্টিকেলটা লিখছেন, কতটা বেশি ইনফরমেশন এখানে দিচ্ছেন, এইটার উপর ডিপেন্ড করে সে র্যাঙ্ক দেয়। আপনি এতদিন ধরে কি শিখাচ্ছি? এটা তো অনেকগুলো বিষয় আসছে, অনেকগুলো বিষয় তো, এটাই তো আপনার লিস্ট। যেমন আপনার মানে লিস্ট আকারে তৈরি করা, এটা আপনারা করেন নিজেরা, ক্লাসের জন্য কাজ করছেন, এটা করেন যে ফার্স্টে আমার ওকে ফাইন, আমার নিশ সিলেক্ট করতে হবে, গেল নিশ সিলেক্ট শেষ। এরপর আসি আমি স্টেপে কি কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ওকে ফাইন, কিওয়ার্ড রিসার্চ এই বিষয়গুলোতে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কিওয়ার্ড রিসার্চ শেষ। এবার অন পেজের মধ্যে এই পার্টগুলো করতে হবে, এই রুলস মেইনটেইন করে শেষ। এবার সে অফ পেজে এই কাজগুলো করতে হবে, নিজেরা মেইনটেইন করা, নিজেরা বানানো, হয়ে গেল। কেউ বানাবেন না, আমি জানি, বলে লাভ নেই। সো লিংক টায়ারটা অ্যাকচুয়ালি আমরা জাস্ট একটা টিয়ার দিয়ে বুঝালাম, এবং শুধুমাত্র একটা দিয়ে বুঝালাম। আর যারা, যেটা বলছিলাম, কোম্পানি যে বড় বড় কোম্পানি যারা করে, তাদের এখানে কম করে হলো 100-200টা ওয়েব টু নেয়, এর নিচে সাপোর্ট দেয় যদি আরো 300-400 ফোরাম পোস্টিং থাকে, ব্লগ কমেন্ট থাকে, সোশ্যাল বুকমার্ক থাকে, এইভাবে করে তারা টিয়ার মেনটেন করে এবং সাপোর্ট দেয়। আর সত্যি কথা বলতে গেলে কি, তাদের একটা সেটআপ তৈরি হয়ে যায়, বারবার করতে হয়। এই সেটআপটা একবার রেডি হয়ে গেলে তখন আর প্রবলেম নেই। কেন? কারণ আপনার ওয়েব টুগুলো মাল্টি নিশে হয়, ফিক্সড নিশ বেস কোনো ওয়েব টু হয় না। কেন মাল্টি নিশ হয়? আপনি এখানে রেসিপি নিয়ে একটা আর্টিকেল দিয়েছেন, কারণ এটার নাম যা দিয়েছেন ওয়েব টু, কোনো নিশ বেস নাম দেন নাই। এখানে আজকে রেসিপি নিয়ে একটা আর্টিকেল লিখছেন, কালকের আপনি এখানে হেল্প নিয়ে একটা আর্টিকেল লিখছেন, জাস্ট ওয়েব টু তো রেডি, আপনার লেয়ার তো রেডি, জাস্ট এই লিংক থেকে একটা ব্যাকলিঙ্ক বের করে দিয়ে দিচ্ছি, শুধু লিংক করে দিলেন অন্য একটা সাইটে। ওয়েব টু নিয়ে যদি কেউ কাজ করে কখনো, সে আগে থেকে 300-400 ওয়েব টুতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখে, একটা ডেমো আর্টিকেল হিসেবে যে কোনো একটা আর্টিকেল জাস্ট পোস্ট করে রেখে দেয়, ওই বায়ার যখন বলে ওই আর্টিকেল থেকে খালি একটা লিংক ছেড়ে দেয়, শেষ। আমি তো তৈরি করে একটা ইস্যু দিতে পারছি, বুঝলেন? বায়ারকে মানে ব্যাকিং করার ক্ষেত্রে ইস্যু দিতে পারছি। আর আমি যদি নিজের মানে সাইডে যত কাজ করে তাহলে ইস্যু পাচ্ছি না। একাধিক বায়ার দিয়ে সাপোর্ট করে।
মানে এই সেটআপটা একবার তৈরি করে নিলে আর হ্যাঁ দরকার হবে না। আর দরকার হয় না, তখন ব্যাকলিংকের জন্য খুব কমে চিন্তা করতে, আর ম্যাক্সিমাম এখন ওই যে দুপুরে ব্যাকলিং দেয় বলে কিভাবে দেয়, সব এই সেটআপ তৈরি করে নেয় তাদের, এখন এই ওয়েতে তারা কাজ করে। আমাদের তো এগুলো অনেক ডিফারেন্ট হয়ে যাবে। স্যার এটা তো শুধু ওয়েব টু ধরেন অন পেজ করলাম আপনি যে ইয়াটা দেখান, আর কিছু নেই? কি? এই যে একটা ওয়েব টু কাজ দেখালেন না, জিনিস সিলেক্ট করে 400 ওয়ার্ডের আর্টিকেল দিলাম, আর কোনো ইয়ে নেই ফিচারে, ওই আর্টিকেল দিয়ে লিঙ্ক আপ করে দিতে। আর কোনো ইয়ে নেই বলতে তা না, ইয়ে নেই বলতে গেলে এখন যদি আরো করে বলি, এই ওয়েব টুগুলোকে তো এসিও ফ্রেন্ডলি করতে হয়, এই ওয়েবটিতে যে পোস্টটা দিবেন আপনি ওগুলোকে তো এইটার মতো করে ওয়ান পেজটা মেইনটেইন করে দিতে হবে, এইগুলো তো এখানে ভিতরে মেইনটেইন করতে হয় আপনাকে। আর অনেকে বলে যে আমরা যেটা বললাম 3 সপ্তাহ একটা বাজেট ধরে 3 সপ্তাহ প্ল্যান করে 3টা আর্টিকেল দিয়ে শেষ, আর জীবনে ব্যাক করবো না, অনেকে বলে যে না এটা কন্টিনিউ করো। তাহলে স্যার আমি কিছু কিছু সাইট আছে যেগুলো মনে করেন যে লো কোয়ালিটি, ওই জায়গায় যদি আমি দিয়ে পোস্ট করে এভাবে লিঙ্ক আপটা করি, তাহলে তো আমার আর নিজের ওয়েব টু তৈরি করা লাগবে না, জাস্ট আর্টিকেল পোস্ট করে যারা ডু ফলো দেয় আর কি। এখন কথা হচ্ছে এরকম তো তাহলে আপনাকে বের করতে হবে এরকম সাইট যারা ঢুকলো লিঙ্ক দেয়, হ্যাঁ সেই সাইট বের করে ওইখান থেকে তাহলে আপনার লিঙ্ক নিতে হবে। কিন্তু এখন কথা হচ্ছে লিঙ্ক নিবেন যেহেতু ব্লগ কমেন্টের থ্রুতে আপনি লিঙ্ক দিচ্ছেন। ব্লগ কমেন্ট না, আর্টিকেল পোস্টিং এর কিছু সাইট আছে। ও তাহলে তো গেস্ট পোস্টের কথা বলছেন, তাহলে হ্যাঁ কাইন্ড অফ। গেস্ট পোস্টে আর আসেনি, লাগে গেলেন গেস্ট পোস্টে লাভ দিয়ে। সো আমরা লাস্ট দেখেছিলাম আপনার যে লিঙ্ক বিল্ডিং এর বিষয়টা, লিঙ্ক হুইল এবং লিঙ্ক পিরামিড, এই দুটা টপিক একটু দেখেছিলাম। এখন আসি আদার্স যে বিষয়টা ছিল আমাদের গেস্ট ব্লগিং এবং ফোরাম পোস্টিং। আমার কাছে ফেভারিট বলতে গেলে এই দুটাই। এর আগে যে কয়টা বললাম আমার কাছে খুব বেশি পছন্দ না। অফ পেজের মধ্যে আমি অ্যাকচুয়ালি এই দুইটা টপিককে বেশি প্রাধান্য দিতে পছন্দ করি, সেটা হচ্ছে ফোরাম পোস্টিং এবং গেস্ট ব্লগিং। ফোরাম পোস্টিংটা কি এটা নিয়ে একটু আলোচনা করি। ফোরাম পোস্টিং হচ্ছে, ফোরামটা কি আগে সেটা বলি। এই যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার এক ফ্রেন্ড দেখা যাচ্ছে সে একটা পিকচার দিল, তার নিচে এসে আপনি কমেন্ট করছেন দোস্ত জটিল লাগতেছে, অথবা কেউ এসে বলতেছে অন্য কিছু। এই যে কমেন্টের থ্রুতে একটা বিষয় মানে একটা আলোচনা শুরু হয় বলতে গেলে, অনেক সময় এরকম আছে যে আপনি একটা পোস্ট দিয়েছেন এরকম, আজকে আমার মনটা খুব খারাপ, ফ্রেন্ড এসে পোস্ট করছে কেন দোস্ত কি হয়েছে বা কি, এই টাইপের যে কথাবার্তা হয়। ফোরামটা হচ্ছে আপনার এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে এসে যে নিচে ফোরামটা আছে, যে টপিকের উপর ফোরামটা আছে, ওই টপিক বেস আলোচনা করে। আলোচনাটা এরকম হতে পারে যে কেউ কোনো প্রবলেম নিয়ে আসছে, আবার এরকম হতে পারে কেউ কোনো প্রবলেম নিয়ে আসেনি, জেনারেল সে একটা আলোচনা স্টার্ট করেছে। এইভাবে আলোচনাগুলো হয়। মনে করেন যদি একটা এক্সাম্পল দেই, কেউ এসে বলছে যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য বর্তমানে 2016-তে বেস্ট টুল কি হতে পারে বা বেস্ট টেকনিক কি হতে পারে, এনিওয়ান সাজেস্ট মি। এটা হচ্ছে তার, এইটা দিয়ে সে একটা থ্রেড ওপেন করবে। আর ফোরামে যে পোস্টগুলো দেওয়া হয় এগুলোকে থ্রেড বলে। তো এই যে থ্রেডটা ওপেন করলো সে, এখন হবে কি এই থ্রেডের নিচে এসে কমেন্ট করবে, আদার্স কমেন্ট অপশন থাকবে যে হ্যাঁ আপনি এসে বললেন যে হ্যাঁ আমি জানি, আমি এই টুলগুলো ইউজ করি, এই টুলগুলো ভালো। আরেকজন এসে কমেন্ট করলো যে না এই টুলগুলোর চেয়ে আসলে তুমি যদি দেখো এই কয়টা টুল আছে এগুলো আরো বেশি ভালো। কেউ এসে বললো এই ওয়েতে গেলে এই টুলটা ইউজ করতে পারলে ভালো। এই যে আলোচনা চলে, মানে সোজা কথা মুক্ত আলোচনা একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার ইচ্ছা মতো কথা বলতে পারেন। কিন্তু তাই বলে এই না ইচ্ছা মতো মানে আমার যা খুশি, আমি আজকে সকালবেলা ডাইল ভাত খাই আসছি পান্তা ভাত দিয়া, যাই বলেন না কেন টোটাল টপিক রিলেটেড থাকতে হবে। যে টপিকে আলোচনা ওই টপিক বেস থেকে আপনাকে আলোচনা চালিয়ে যেতে হবে। এইটা হচ্ছে একটা ফোরামের বৈশিষ্ট্য, একটা থ্রেডের নিচে কমেন্টের থ্রুতে হয়ে থাকে। ইভেন প্রয়োজনে অনেক সময় এরকম আসে, অনেকে লিঙ্ক করে দেয়, লিঙ্ক দিয়ে দেয় যে একটা টপিক শুরু হয়েছে এরকম যে কিওয়ার্ড রিসার্চ টেকনিকটা আমি সম্পর্কে জানতে চাচ্ছি। সে এসে বললো কিওয়ার্ড রিসার্চ টেকনিক তো আসলে অনেক বড় একটা বিষয়, আমি জাস্ট স্ক্রিনশটে তোমাকে একটা লিঙ্ক দিতে পারি, এটা বেস্ট একটা লিঙ্ক যেখানে গেলে তুমি হয়তো কিওয়ার্ড রিসার্চ টেকনিক সম্পর্কে অনেক ভালো জানতে পারবা বলে একটা লিঙ্ক দিয়ে গেল। তার একটা লিঙ্ক দেওয়া হলো, প্লাস আপনি কিন্তু লিঙ্কে যাবেন, একটা ভিজিটর সে নিয়ে গেল। এবং এই ফোরামে যারা মেম্বার আছে, যারা কিওয়ার্ড রিসার্চে ইন্টারেস্ট রাখে, তারাও কিন্তু ঠিকই ওই লিঙ্কের থ্রুতে পরে যাবে। সো ভিজিটর ড্রাইভ করবে, প্লাস একটা ভ্যালুও পাচ্ছে না। ফোরামের সুবিধা হচ্ছে এখানে।
আর ফোরামে আমাদের দেশে লোকদের ফোরামে অ্যাক্টিভিটি কম, কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে ফোরামে অ্যাক্টিভিটি প্রচুর বেশি। তারা প্রচুর ফোরামে অ্যাক্টিভ থাকে এবং হিউজ পরিমাণে একটা ট্রাফিক ফোরামে অলওয়েজ অ্যাক্টিভ থাকে, এবং অনেক ভালো ভালো ট্রাফিক, অনেক ভালো ভালো পিপল যারা অনলাইন মার্কেটে খুব বড় বড় লিড পর্যায়ে আছেন তারাও ফোরামে অ্যাক্টিভ থাকে। সো ফোরামগুলোতে অলওয়েজ ট্রাই করবেন, নতুন যখন হবেন, নতুন যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একটা নিশ বেস ফোরাম হয়। অনলাইন মার্কেটিং এর ফোরাম আছে, হেলথ রিলেটেড ফোরাম আছে, মুভি রিলেটেড ফোরাম আছে, আলাদা আলাদা ফোরাম আছে। আপনি যে নিশে ইচ্ছা কাজ করতে চান, আপনার সাইট যে নিশে হবে, আপনি ওই নিশ রিলেটেড করে একটা ফোরামে জয়েন হবেন। জয়েন হওয়ার পরেই কখনো কোনো থ্রেড ওপেন করবেন না, এটা ঠিক না। জয়েন হওয়ার পরে অ্যাটলিস্ট প্রথম একটা সপ্তাহ আপনার কাজ হবে অন্যরা যে থ্রেডগুলো ওপেন করছে ওই থ্রেডের নিচে যে কমেন্ট করা, লাইক দেয়া, এটা। এখন বলবেন যে আমি একটা থ্রেডে গেলাম, যে থ্রেড একটু নিজে বুঝেই না আগামাতা, তাহলে কি কমেন্ট করবো আর লাইক দেবো কি? ওইসব থ্রেডে যেন না, থ্রেডের তো অভাব নেই, অনেক থ্রেড আছে। যেমন আমি এখানে যদি জাস্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পার্টটাই আসি, দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ভিতরে আসলাম, এইখানে থ্রেডের কোনো অভাব নেই, আপনি যেটা পারেন, এবং অনেক সিলি কোশ্চেনও আছে, এটা আপনিও জানেন আনসার, অনেক ছোট ছোট। যেমন আমরা যে জাস্ট দু একটা দেখি, দেখেন কি টাইপের কোশ্চেন এখানে করছে। ফার্স্ট থেকে আসি, H1 ট্যাগ, সে H1 ট্যাগ নিয়ে একটা কোশ্চেন করছে, আমার ওয়েবসাইট কেন লিঙ্ক হারাচ্ছে, ওই র্যাঙ্ক হারাচ্ছে, হুইচ ডোমেন ইজ গুড ফর এসইও ব্লগ, সে সাজেশন চাচ্ছে। দেখেন এখানে সে বলছে যে আমি একটা এসইও ব্লগ করতে চাচ্ছি, আমার জন্য কোন ডোমেনটা বেস্ট হবে, এটা, 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 আর এটা। সে একটা জাস্ট ভোট বলতে গেলে সে একটা পিপল অডিয়েন্স একটা পোল করছে। এখন একজন এসে বলতেছে আমি এইটা পছন্দ করি, আরেকজন এসে বলতেছে এটা, আরেকজন এইটা। এখন আবার আরেকজন এসে রিপ্লাই দিচ্ছে এই। এটা ম্যান টু ম্যান ডিপেন্ড করে। মনে করেন এখন কথা হচ্ছে এ রিপ্লাই দিচ্ছে এই জিনিসটা, এখন আপনি কোশ্চেন তো করছে এই লোকটা, তাই না? আপনি এই লোককে রিপ্লাই দিচ্ছেন না, আপনি করলেন কি, এই লোক যে রিপ্লাই দিচ্ছে এইটাকে লাইক করছে, আপনি একে রিপ্লাই চাইলে দিতে পারেন এখান থেকে, যে না আমি রিপ্লাই একে দিব না, আমি রিপ্লাইটা একে দিব, যে তুমি যে এটা লাইক করছো কেন, এটা তো ভালো না, তুমি তো এইটা লাইক করা উচিত ছিল তোমার, এটাও তারা বলতে পারে। সো রিপ্লাই অপশন, যে কমেন্ট করবে তাকেও রিপ্লাই করার অপশন আছে। সোজা কথা, এইখানে প্ল্যাটফর্মে আপনি আলোচনা কন্টিনিউ করার একটা আছে, আপনি নিজের ইচ্ছে মতো আলোচনা কন্টিনিউ করতে পারবেন, এবং অনেক এক্সপার্টদের মতামতে অনেক ভালো ভালো জিনিস বের হয়ে আসে এখান থেকে। আচ্ছা, এই যেমন এখানে দেখেন আলোচনা শুরু হয়, এইভাবে আলোচনা শুরু হয়ে অনেক ভালো ভালো কিছু বের হয়ে আসে এখান থেকে, এবং দেখেন কতগুলা কমেন্ট করে। এখন আমি যদি চাই কমেন্ট করতে, আমি এখানে এসে জাস্ট এইখানে যদি আমি লিখে দিই, কোনো কিছু না করে লিখে দিই নর্মালি, তাহলে আমার একটা কমেন্ট হিসেবে দেখাবে। কিন্তু আমি যদি রিপ্লাই হিসেবে দিই, তাহলে দেখেন এইগুলো হচ্ছে রিপ্লাই হিসেবে, যে সে এর কথা রিপ্লাই দিয়েছে সেইটা রিপ্লাই দিলে এইভাবে দেখাবে, কিন্তু যদি নর্মাল কমেন্ট করেন তাহলে এরকম দেখাবে। সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনি কোনটার উপরে কি কাজ করবেন, যে আপনি কি রিপ্লাই দিতে যাচ্ছেন নাকি নর্মাল কমেন্ট করতে যাচ্ছেন নিজেই। সো এটা অ্যাকচুয়ালি আপনার উপর ডিপেন্ড করবে। ফোরামে অ্যাক্টিভিটি মেনটেন করা অনেক ভালো। আপনারা দৈনিক যে 5-6 ঘন্টা ফেসবুকে দেন, ওইখান থেকে যদি কষ্ট করে 1 ঘন্টা সময় বের করে বা 8 ঘন্টা সময় বের করে ফোরামে দেন, প্রত্যেক দিন রেগুলার একটা বেজে একটা দুটা থ্রেডে গেলেন, নতুন কিছু জানলেনও বা শিখলেনও, পারলে কমেন্ট করেন। একটা পর্যায়ে এসে কিছুদিন 1-2 মাস হয়ে গেলে নিজে তারপর আস্তে আস্তে করে থ্রেড ওপেন করেন। এইগুলা করতে পারলে, একটা অ্যাকাউন্ট মেনটেন করতে পারলে ফোরামে অনেক ভালো। তাহলে ফোরাম থেকে অনেক ভালো ভালো কাজ পাওয়া যায়। ভালো ভালো কাজ কীভাবে পাওয়া যায় একটু বলি। ফোরাম সাইটগুলোতে তো মানুষ দেখতেছে যে এইখানে কে কি কমেন্ট করে, কে কেমন কমেন্ট করে, কার কমেন্টে কত লাইক পড়ে বা কে কত থ্রেড ওপেন করে, এগুলো তো ওপেন, সবাই দেখতে পায়। মনে করেন কারো একটা এসইও সার্ভিস দরকার, এসইও সার্ভিস নিতে যাচ্ছে কেউ একজন, সে দেখলো যে আপনি একজন খুব অ্যাক্টিভ ইউজার ফোরামে, যে কিনা রেগুলার থ্রেড ওপেন করেন, রেগুলার মানুষের প্রবলেমের সলিউশন দিচ্ছেন। যে লোকটা সলিউশন দিচ্ছে, তারপর সে নিজে তো জানে, এইখানে তো তাকে সার্টিফাইড করার কিছু নাই,
দেখা গেলো সে আপনাকে সরাসরি নক করবে তার এসে কাজের জন্য। এখানে ডিরেক্ট ক্লায়েন্ট পাওয়া যায়। ফোরাম সাইটের সবচেয়ে বড় সুবিধা এখানে কোনো থার্ড পার্টির কিছু নাই, ডিরেক্ট ক্লায়েন্ট পাওয়া যায়। এখানে কোনো থার্ড পার্টি কিছু নেই। আর বড় ঝামেলা হচ্ছে কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি নেই বলতে গেলে এখানে তো আপনি কোনো মার্কেটের থ্রুতে আসছেন না, যে না আপনার টাকাটা ডিপোজিট করে রাখছে সে, আপনি কাজ শেষ হয়ে গেলে টাকা এত % পাবেন, এইভাবে করুন না। এখানে হচ্ছে ডিরেক্ট ক্লায়েন্ট, যেহেতু ডিরেক্ট তার সাথে বায়ার আপনার কথা কমিউনিকেশন হবে, ডিরেক্টভাবে তার সাথে সাপোর্ট যোগাযোগ করবেন। অথবা হ্যাঁ আপফ্রন্ট রাখতে পারেন আপনি, যে $100 কাজ $50 আগে তুমি দিবা, কাজ শেষ হলে আর $50। এখন কথা হচ্ছে এই $50 যে সে দিবে, আপনি যেটা মারিয়ে দেবেন না তার গ্যারান্টি। হয়তো আপনি চিন্তা করছেন আমি এক কাজ করি 10 জনের কাছ থেকে $50 নিয়ে রাখি, আর আমি কাজ করলাম না। অনেকের চিন্তা এরকম হতে পারে, অ্যাকচুয়ালি এরকম চিন্তা করে লাভ নেই। আপনাকে ফোরাম থেকে ব্যান করে দিবে, কারণ সে যখন আপনার সময় সম্পর্কে ফোরামে একটা রিপোর্ট করবে, যদিও টাকা ফোরাম ব্যাক দিবে না, কিন্তু আপনাকে ফোরাম ব্যান করে দেবে। সো ফোরামে একটা অ্যাকাউন্টের ভ্যালু অনেক, যদি সেরকম একটা অ্যাকাউন্ট গ্রো হয়, ওই অ্যাকাউন্ট কেউ ব্যান করতে চায় না। সো কাজ সেই সব ক্লায়েন্টের সাথেই করা উচিত যেই সব ক্লায়েন্টের প্রোফাইল ভালো, তাহলে আর ওই তাদের সাথে কাজ করতে ভয়ের কোনো কিছু নাই। তারা তাদের অ্যাকাউন্ট টিকায় রাখতে হলে তারা কোনো রকম উল্টোপাল্টা করবে না, কারণ আপনার সাথে সে যখন কমিউনিকেশন করবে ওইগুলো তো আপনার কাছে থাকবে, ওইগুলো তো আপনার কাছে স্ক্রিনশট হিসেবে রাখতে পারেন বা কোনো সেভ করে রাখতে পারেন। ওইগুলো পরে ওদের দেখালে ওরা পরে ওই যে লোক সাথে কাজ করেছেন তাকেই বাদ দিয়ে দেবে ফোরাম থেকে। এখন আসি ফোরামের একটা আলাদা সার্ভিস সেকশনও আছে। ফোরামে আলাদা একটা সার্ভিস সেকশনও থাকে। যেমন এই ফোরামটা যদি আমি আসি, এই ফোরামের দেখেন একটা সার্ভিস সেকশন আছে এখানে, এই যে সার্ভিসেস। এই সার্ভিস সেকশনে গেলে এখানে অনেকে আছে, আপনারা ফাইবারে যেমন গিগ ওপেন করেন না, এখানে অনেকে আছে এরকম বলে যে আমি তোমাকে 500টা ব্যাকলিঙ্ক করে দেবো এবং 500টা ডুফলো ব্যাকলিঙ্ক হবে, কে কে করতে চাও। এখানে গিগ ওপেন করে আছে, দেখেন এখানে আপনি একটু দেখেন। বাইং গুলা হচ্ছে যারা কিনা চাচ্ছে, কাজ করাতে চাচ্ছে কাউকে দিয়া, এগুলো হচ্ছে বাইং। আর সেলিং গুলো হচ্ছে যে নিজে সেল করতে যাচ্ছে। দেখেন প্রিমিয়াম এসইও গুগল র্যাঙ্কিং সার্ভিস সে দেয়। এখানে যে চাইলে ভিতরে ঢুকে পড়তে পারেন যদি আপনার সার্ভিস দরকার হয়, নিতে চান। এখানে আবার দেখেন সেলিং, ওয়ার্ডপ্রেস সাপোর্ট সার্ভিস, এইচটিএমএল সাপোর্ট, তারপর হচ্ছে গেস্ট পোস্ট সার্ভিস, ওয়ার্ডপ্রেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাভেলেবেল 20 আওয়ার্স পার উইক সে কাজ করবে। এই যে বিষয়গুলা, এগুলো হচ্ছে আপনি এক্সপার্ট এই বিষয়, কিন্তু কথা হচ্ছে আপনি যে বলতেছেন যে আপনি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, আপনার প্রুফটা কি? বায়ার বিশেষ করবে কেন? প্রুফটা হচ্ছে ওই যে আপনি এইখানে ওয়ার্ডপ্রেস রিলেটেড যেখানে কথাবার্তা হয়েছে ওইসব কথাবার্তা অ্যাক্টিভিটি মেনটেন করেছেন, ওইটা হচ্ছে আপনার প্রুফ। তাহলে বুঝবে যে হ্যাঁ আপনি ওয়ার্ডপ্রেস জানেন। বিষয়টা এরকম না যে আপনি আজকে নতুন আসছেন তাহলে আমি কাজ করি, সার্ভিস সেকশন যেহেতু এখানে আছেই আমি এখানে যাবো, অ্যাকাউন্ট করবো, সার্ভিস সেকশনে খালি বসে বসে এরকম ওপেন করবো, কাজ পাবো আর করবো। কেউ কাজ দেবে না আপনাকে, কেউ আপনাকে কাজ হায়ার করবে না, কারণ আপনি তো ট্রাস্টেড পারসন না। আপনাকে ট্রাস্ট করতে হলে আপনার অ্যাক্টিভিটি ফোরামে মেনটেন করে দেখাতে হবে যে হ্যাঁ আমি ফোরামে 1 বছর বা 6 মাস ধরে আছি এবং রেগুলার ফোরামে কাজ করছি, এবং ইভেন আমার থ্রেডগুলোতে অনেক লাইক পড়ে, আমার থ্রেডগুলোতে অনেক কমেন্ট হয়, আমার থ্রেডগুলোতে অনেক এঙ্গেজমেন্ট আসে। এইটা হচ্ছে আপনার প্রুফ। সো এবার আমরা একটু দেখি এখান থেকে, আমাদের তো সেলিং গুলো দরকার নেই তাই না, আমার দরকার বাইং গুলা। সো ফিল্টারিং অপশন আছে এখানে, নিচে এসে চাইলে এখান থেকে আমরা বাইং গুলো রেখে সেট করে দিই অপশনটা। এবার দেখেন সব বাইং গুলো চলে আসছে না। এবার এখান থেকে আমরা দেখি যে আমরা কোনোটা করতে পারি কিনা। ইয়েল্প রিভিউ সার্ভিস, এটা তো পারবেনই না। লুকিং ফর এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, টেক ব্লগ পোস্ট টু DA50 সাইট, দরকার নাই। চিপ রাইটিং সাবমিশন, আই নিড লিঙ্ক এক্সপার্ট ফর কোয়ালিটি প্রমোশন সার্ভিস, ওয়ার্ডপ্রেস থিম 50-50, US iOS campaign, looking for a long-term virtual assistant, build SEO service website, I'm looking to affordable link building expert। কত রকমের যে কাজ এখানে আছে, মানে কোনো নাই তার, অনেক কাজ আছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে দেখে যদি মনে করেন যে করা পসিবল, তাহলে এখানে ওপেন সব। I am looking for a virtual assistant who can remove watermark from a batch of image। সে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট চাচ্ছে, সে যে কিনা ফটোশপের কাজ জানে, কি করবে, ওয়াটারমার্কটাকে রিমুভ করে দেবে।
অনেকে কাজ পারে জিনিসটা, নর্মাল কাজ, অনেকেই পারে এই কাজটা কিন্তু, তাই না? খুব হ্যাঁ টুলস থাকতে পারে, এখন সে হয়তো জানে না, এখন সে যাচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। যে ইন্টারেস্টেড, জব হ্যাজ কমপ্লিটেড, তার মানে এখন আর জবটা ফাঁকা নেই। অনেকে আছে জব ফাঁকা থাকা বা না থাকুক এই কমেন্টটা দেয় না, কিন্তু ভালো ভালো যারা অথরিটি টাইপের যারা, তারা এসে বলে দেয় যে আমার জব আর খালি নেই, জব ডান। ভালো ভালো কি করে বুঝবেন? এই দেখেন এখানে তার রেটিং দেওয়া আছে, সেলার হিসেবে বায়ার হিসেবে তার রেটিং দেওয়া আছে, সে লাইক পাইছে কয়টা দেওয়া আছে, তার মেসেজ চাইলে দেখতে পায়। এইভাবে করে এগুলো দেখে বোঝা যায় যে তার অ্যাক্টিভিটিটা কেমন। সো এইগুলা বিষয়গুলা দেখে বায়ারের সাথে নক করে যদি পসিবল হয় কাজ নেয়ার, আপনারা চাইলে কাজ নিয়ে করতে পারেন। একটাই প্রবলেম এই সেক্টরে, সেটা হচ্ছে পেপাল ছাড়া অন্য কোনো মানি এরা রিসিভ করে না। কেন? বায়ারের ওই সময় নাই আপনার কোন জায়গায় মানি ব্রোকার্সে আছে বা স্ক্রিলে আছে আপনার এই অ্যাকাউন্ট, পেজারে আছে আপনারটা, ওইখান থেকে দিবে পেজার থেকে, ওই রকম কোনো তার সময় নেই। সে জানে পেপাল, তোমার পেপাল আছে, বলো আমি পাঠাচ্ছি, শেষ। অনলি পেপাল অ্যাকসেপ্ট করে না। আর ওই ক্ষেত্রে পেপাল ক্রিয়েট করবেন, করে তো সবাই, বাংলাদেশ থেকেই তো করতেছে। এখন কথা হচ্ছে বেটার হচ্ছে আপনার যদি কোনো আত্মীয় স্বজন বাইরে থাকে তাদের দিয়ে করাবেন, যে কান্ট্রি পেপাল সাপোর্টেড, এরকম কোনো কান্ট্রিতে যদি কোনো আপনার রিলেটিভ থাকে তাকে দিয়ে পেপালটা করিয়ে নিন। যাবতীয় ইনফরমেশন তার হবে, শুধু আপনার ইমেলটা, ইনফরমেশন নাম থেকে শুরু করে যা যা যাবে সব তার, শুধু ইমেলটা আপনার। যদি পসিবল হয় করে নিতে পারলে বেটার। আচ্ছা আমার কাছে আছে না। আচ্ছা, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা প্রায় বন্ধ করতে হবে। তাকে এইটা ইনশিওর করবেন যে তার আর কোনো সমস্যা হবে না, তার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে হবে, তার ফোন নাম্বার, তার বাড়ির অ্যাড্রেস সব দিতে হবে তার, কিন্তু তাকে এটা বলবেন যে আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা কাটবে না, আপনার কোনো সমস্যাও নেই, তাকে এটা ইনশিওর করতে পারলেই হবে। ফোরাম সম্পর্কে কি একটু জাস্ট আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? ফোরামে 3টা প্লেস আছে যেখান থেকে অ্যাকচুয়ালি লিঙ্ক আমরা ক্রিয়েট করি। একটা ফোরামের সাধারণত 3টা জায়গা থাকে যেখান থেকে আমরা লিঙ্ক পাই। একটা হচ্ছে ফোরামের প্রোফাইল লিঙ্ক, মানে আপনার নিজের প্রোফাইলে যে লিঙ্কটা থাকে ওই থ্রুতে। একটা হচ্ছে সিগনেচার লিঙ্ক, সিগনেচার লিঙ্ক তো সবাই বোঝেন, মেইলে দেখে আমরা সিগনেচার লিঙ্ক ইউজ করি। আর একটা হচ্ছে কমেন্টের থ্রুতে লিঙ্ক। সো এই 3টা ওয়েতে আমরা ফোরাম থেকে একটা লিঙ্ক দিতে পারি, কিন্তু এটা তখনই আপনার জন্য পসিবল যখন আপনি একজন অ্যাক্টিভ ইউজার হবেন। কারণ অ্যাক্টিভ ইউজার না হলে ওই খালি যদি লিঙ্কের জন্যই কাজ করেন আপনাকে অ্যালাউ করবে না তারা। সিগনেচারের ইয়াটা দেয় না আমাদের। কমেন্টের থ্রু। কমেন্টে আচ্ছা, সো এখন কথা হচ্ছে আপনারা যে কোনো ফোরামে ইচ্ছা চাইলে মানে অ্যাকাউন্ট করে অ্যাক্টিভিটি মেইনটেইন করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এসইউর উপরে কয়েকটা ফোরামের নাম বলেন, কম পাইলট ব্যাপার। এসির উপরে ফোরামের নাম এখানে যে কয়টা আছে মোটামুটি, এর মধ্যে এসিওর জন্য ভালো হচ্ছে ব্ল্যাক হ্যাটটা ভালো, ওয়ারিয়ার ফোরামটা তো ভালো। ওয়ারিয়ার ফোরাম আপনাদের জন্য না, বলে লাভ নাই। এই কারণেই বললাম ওয়ারিয়ার ফোরাম প্রফেশনালের জন্য, ওটা একদম পুরা প্রো, এখন পুরো পেড হয়ে গেছে। হ্যাঁ। ওয়ারিয়ার ওটা সেই লেভেলের ফোরাম। ফ্রি লেভেলের যে ইনফোগুলো দেয় এগুলো মনে করেন যে যা আপনাদের জন্য আমার কাছে বেস্ট হচ্ছে এই ডিজিটাল পয়েন্ট, ডিজিটাল পয়েন্ট অবশ্যই ভালো। অনেক ভালো একটা ফোরাম এবং অনেক ইনফরমেটিভ ফোরাম। ডিসকাশনটা হয় প্রচুর, হ্যাঁ প্রচুর ডিসকাশন, যেটা অন্যান্য ফোরামে একটু কম হয়। দেখা যায় একটা থ্রেড ওপেন করলে 2-1 কমেন্ট করে শেষ, কিন্তু এখানে কন্টিনিউ চলে। এখানে কন্টিনিউ চলে। ডিজিটাল পয়েন্ট হ্যাঁ, যেটা ওপেন আছে এই যে যেটা দেখাচ্ছি আপনাদের। সো এইখানে আমি সার্ভিস সেকশন যেটা বললাম, আপনারা চাইলে সার্ভিস সেকশনের মাধ্যমেও সার্ভিসে আর্ন করতে পারেন। অনেকে কাজ করে, অনেকে এইখান থেকে ডিরেক্ট ক্লায়েন্ট তৈরি করে বাইরে কাজ করে, অনেকেই কাজ করে। এখন হচ্ছে ফোরাম পোস্টিং এর এই সিস্টেমটা আপনারা যদি চান অ্যাপ্লাই করতে পারেন। ফোরাম পোস্টিংটা ভালো কাজ করে এবং ইফেক্টিভ। এটা অনেক মার্কেটাররাই সাজেস্ট করে এবং তারা এখনো এটা চলছে, মানে যেগুলো রানিং আছে আমাদের ফোরাম পোস্টিংটা একটা লাইভ একটা কাজ, এটা চলছে আছে। অনেকে শুধুমাত্র অনলি ফোরাম পোস্টার হিসেবে কাজ দেয়, আমার ফোরাম পোস্টার দরকার। ফোরাম পোস্টার মানে যে ফোরামে থ্রেড ওপেন করবে
এবং থ্রেডগুলোর নর্মাল দেখা যায় 100 ওয়াটসের মধ্যে অনেকে থ্রেড চায় যে 100 ওয়াটসের মধ্যে থ্রেডস হতে হবে। এখানে খুব বড় বড় থ্রেড, এমন না যে বিশাল বিশাল থ্রেড চায়। এরকম বলে যে 100 ওয়াটসের মধ্যে থ্রেডগুলো হতে হবে, তুমি থ্রেড ওপেন করবে আমার জন্য, জাস্ট এরকমও কাজ থাকে, ফোরাম পোস্টিং এর কাজ থাকে। অর্থাৎ স্যার তার যিনি কি বলে প্রোডাক্ট সম্পর্কে আমি ইনফরমেশন ওটার পরে জানতে চাই জাস্ট তার প্রচারণা করা। ব্যাকলিংটা ইফেক্টিভ কোন জায়গায়, কমেন্টারে বেশি সিগনেচারটাতে অ্যাকচুয়ালি হচ্ছে আপনি আপনার পৌঁছানোর জন্য একটা জায়গা পাচ্ছেন, দেওয়ার জন্য দিয়ে গেলেন, সব জায়গায় এটা চলে আসবে, ওটা তো অটো চলে আসতেছে, ওটা তো আর কোনো প্রবলেম না। ইফেক্টিভটা কিন্তু আমার মতে ট্রাফিক ড্রাইভ করে কিন্তু থেকে কমেন্টের থেকে, কমেন্টটা হচ্ছে ইফেক্টিভ বেশি হয়, কিন্তু কমেন্ট আবার বেশি করতে দেয় না, ব্যাকলিং ঝামেলা করে, এই একটা প্রবলেম আছে। সিগনেচারতে এমনি যেটা সেট করে ওটা থাকে অটোমেটিকলি সিগনেচার ই করা। আচ্ছা, না ওটাতে ট্রাফিক ড্রাইভ করে না, ওটা জাস্ট হ্যাঁ। আচ্ছা, এবার আসি গেস্ট ব্লগিংটা। হ্যাঁ, ওই যে বললাম না, ডিরেক্ট পে করে, মানে বলতে আপনার পেপাল থাকবে, পেপাল আপনাকে বায়ার কন্ট্যাক্ট করে নেবে এভাবে করে। আচ্ছা, গেস্ট ব্লগিংটা বর্তমানে খুব ইফেক্টিভ একটা মাধ্যম ভালো মানের ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য, খুব ইফেক্টিভ একটা মাধ্যম গেস্ট ব্লগিং, বর্তমানে খুবই ভালো একটা মাধ্যম, এবং যেটা হোয়াইট হ্যাট মেথড এবং 100% হোয়াইট হ্যাট মেথড, কোনো এর মধ্যে ব্ল্যাক হ্যাটের কোনো নাই, এবং এটা মানে একদম চলবেই, একদম কন্টিনিউ বেসে এই জিনিসটা চলবে, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না গেস্ট ব্লগিং যেটা। এটা কেন বলছি, এটা একটু রিজনটা বলি আমার দৃষ্টিকোণ থেকে। যেটা গেস্ট ব্লগিংটা হচ্ছে এরকম যে অনেক ব্লগ আছে এরকম যে ব্লগগুলা মোটামুটি মনে করেন একটা পপুলারিটি পেয়ে গেছে, মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে, এখন তারা ওইখানে রাইট ফর আস বলে একটা অপশন চালু করে দেয়। রাইট ফর আস, ওইটাকে আমরা বলি গেস্ট ব্লগিং, মানে সে গেস্ট পোস্ট অ্যালাউ করে। মনে করেন আপনার একটা সাইট আছে যেটা আপনি রেসিপি নিশে লেখেন অথবা লাইফস্টাইল নিয়ে লেখেন, আপনার একটা সাইট অনলি লাইফস্টাইল নিয়ে আপনি কথাবার্তা বলেন, অনেক পপুলার ওই সাইটটা, পার ডে দেখা গেল 10K এর মতো ভিজিটর আপনার সাইটে ড্রাইভ করছে। এখন ওই সাইডে এখন আপনি একটা সময় এসে চাইলেন যে আমি আসলে নিজের ভাবে লেখা দিতে পারছি না, আমি এক কাজ করি, এটাকে আমি গেস্ট ব্লগিং অ্যালাউ করি। তো আপনি চাইলে তখন গেস্ট ব্লগিং অ্যালাউ করতে পারেন, এবং আপনি যদি গেস্ট ব্লগিং অ্যালাউ করেন, আপনি যদি আপনার সাইট পপুলারিটি পায়, সেরকম পপুলার হয়, দেন আপনি অনেক রাইটার পাবেন যারা আপনার সাইট জন্য লিখতে চাবে। কিন্তু গেস্ট ব্লগিং সাইটের একটা সবচেয়ে বড় যে এটা থাকে, এদের অনেক বড় একটা গাইডলাইন থাকে, রুলস থাকে। রুলসটা এরকম থাকে, অনেক গেস্ট ব্লগিং সাইটে বলে দেয় যে এটা যে তুমি যে লেখা দিবা, লেখাটা কম করে হলেও 2000 ওয়ার্ডের মধ্যে হতে হবে। তুমি যে লেখা দিবা, লেখাটা অবশ্যই লাইফস্টাইল রিলেটেড হতে হবে, টপিক গুলো দেয় ওরা, এই নিশের বাইরে লেখা নিবে না। তুমি যে লেখাটা দিবা, লেখাটা পুরোটাই যেন এসইও ফ্রেন্ডলি হয়, লেখার মধ্যে তুমি আনরিলেটেড কোনো লিংক ইউজ করতে পারবা না, লেখার মধ্যে তুমি কোনো রকম নিজের মার্কেটিং করতে পারবা না, এই টাইপের কথা বলে অনেকে, এরকম রুলস থাকে। সো আপনি যদি এই সমস্ত রুলস মেনে নিয়ে লিখতে চান, লিখতে পারেন। এখন একটা কথা বলি, গেস্ট ব্লগিং করলেই যে আপনাকে একটা ব্যাকলিংক দিয়ে দিবে এই আশা করলে লাভ নেই, এটা সবসময় হয় না, সব গেস্ট ব্লগে এটা অ্যালাউ করে না যে আপনি গেস্ট ব্লগিং করেছেন, আপনাকে এই জন্য ওই লেখার মধ্যে থেকে আপনি একটা ইন্টারনাল লিংক করে আপনার সাইটের জন্য একটা ভালো ডুপল ব্যাকলিংক দিয়ে দিলেন, এটা সবসময় হয় না, সব গেস্ট ব্লগিং অ্যালাউ করে না। তবে হ্যাঁ, গেস্ট ব্লগিং করলে যেটা হয়, নিজের সেলফ ব্র্যান্ডিং এর জন্য একটা ভালো কাজ হয়, কারণ সে কিছু দিক আর না দিক, অথর বায়ো বলে একটা সেকশন আপনাকে সে দিবেই। সো অ্যাট লিস্ট অথর বায়ো সেকশনে আপনার সম্পর্কে ইনফরমেশন থাকছে। একটা পপুলার ব্লগে যদি অথর বায়ো সেকশনে আপনার ইনফরমেশন থাকে, ওই অথর বায়োতে কিন্তু আমি আমার ওয়েবসাইটটাকেও দিই, প্রত্যেক অথর বায়োতে তার সোশ্যাল শেয়ারগুলো থাকে, ওয়েবসাইটটাও থাকে। সো ওইখান থেকে কিছু ট্রাফিক না গেলেও অ্যাট লিস্ট আপনার প্রচারণাটা হবে। আর এবার আসি যে গেস্ট ব্লগে অ্যাকচুয়ালি কাজটা কিভাবে করে। আপনি মনে করেন একটা পোস্ট দিয়েছেন, লাইফস্টাইল নিয়ে আপনি একটা পোস্ট লিখছেন। সাধারণত গেস্ট ব্লগিং তারাই করে যারা কিনা মনে করেন নিজের একটা সাইট আছে, আপনার একটা সাইট আছে লাইফস্টাইল নিয়ে, কিন্তু আপনার সাইটের পার ডে ভিজিটর 1K। এখন আপনি চিন্তা করলেন যে আমার ভিজিটর কিভাবে বাড়ানো যায়, আমার সাইটটাও লাইফস্টাইল নিয়ে, কিন্তু পপুলারিটি খুব বেশি হচ্ছে না, আমি পারতেছি না বাড়াতে, অফ পেজ করছি, অনেক কিছু করছি, র্যাঙ্কিং খুব বেশি পারছি না আনতে, পপুলারিটি পাইনি এখন। তো তখন চিন্তা করলেন আমি কাজ করি, যে প্লেসগুলোতে
এই লাইফস্টাইল নিয়ে যাদের জানা ইন্টারেস্ট, এই প্লেসগুলোতে যে পিপলরা থাকে আমি ওইখানে যাই। পিপল যখন আমার কাছে আসছে না, আমি তাদের কাছে যাই। So, আপনি যখন তাদের কাছে যাবেন কিভাবে? এই গেস্ট ব্লগিং এর মাধ্যমে। তাদের কাছে গেলে আপনি তাদের কাছে যাওয়ার মাধ্যমে তাকে আপনি হয়তো বলতে পারেন এটা যে আমি তোমার সাইডের জন্য একটা রাইট আপ দিব। ওকে, লেখাটা রেডি করার পরে আপনি হয়তো খুব যদি ভালো রাইটার হন, আপনার যদি সেই রাইটিং ক্যাপাবিলিটি থাকে, তাহলে হয়তো আপনি লেখাটা এমন ভাবে লিখছেন যে লেখার মাধ্যমে মানে একটা ইন্টারনাল লিংকের প্রয়োজন পড়েই যায়, এবং শুধু এমন একটা লিংকের প্রয়োজন পড়ে যেটার সলিউশন নিতে হলে আপনার সাইডেই যাওয়া লাগে। এটা যদি ট্রিক্স করে করতে পারেন, মেন্টালিটি আগে সেট করে নেবেন এরকম যে আমি দুইটা রাইটার তৈরি করলাম। বিষয়টা হচ্ছে এরকম, আপনি বর্তমান সময়ে যে গুগল পেনাল্টি দিচ্ছে বা গুগলের যে ব্ল্যাক হ্যাট টেকনিকগুলো ফলো করছে, এই নিয়ে একটা আর্টিকেল লিখেছেন, অনেক বড় সুন্দর একটা আর্টিকেল লিখেছেন 2000 ওয়ার্ডের। আর্টিকেল লেখার মাঝে এক জায়গায় কিওয়ার্ড স্টাফিং নিয়ে একটা কথা বলছে। এখন নর্মাল পিপল যারা, তারা অনেকেই কিওয়ার্ড স্টাফিং টার্মটা সম্পর্কে জানে না। আর্টিকেলের মধ্যে যে কিওয়ার্ড স্টাফিং টার্মটা আপনি আনছেন অনেকেই জানে না। আপনি করলেন কি, ওই কিওয়ার্ড স্টাফিং নিয়ে একটা ব্যাকলিংক ক্রিয়েট করেছেন, যেটা কিনা আপনার সাইডের একটা পেজের সাথে করেছেন, এবং ওই যে পেজটার সাথে করেছেন ওই পেজটাকে আপনি আগে থেকেই সাজায় রাখছেন যে অন পেজ এসইও ফ্যাক্টর যে মিস্টেকগুলো আমরা করি, অন পেজ এসইও মিস্টেক যেগুলো আমরা ক্রিয়েট করি তার উপরে, এবং ওইখানে কিওয়ার্ড স্টাফিং নিয়ে একটা পার্ট আপনি আলোচনা করছেন। তার মানে কি, এটা কি পুরো রিলেভেন্ট না? যে পিপলটাকে আপনি পাঠাচ্ছেন পুরো রিলেভেন্ট একটা পেজে আসছে, এবং সে শুধু ওইটা না, এছাড়াও আরো এক্সট্রা ইনফরমেশন পেয়ে যাচ্ছে, তার মানে এক্সট্রা ভ্যালুয়েবল ইনফরমেশন পাচ্ছে। এই ধরনের যদি একটা মেন্টালিটি তৈরি করে, এই ধরনের একটা সিন্ডিকেট তৈরি করে যদি কাজটা করতে পারেন, যদিও এটা ইন্টেনশনালি করা হচ্ছে, কিন্তু তারপরে যাকে সাবমিট করছেন, যে সাইডে লেখাটা, সে দেখবে যে না, আসলে এই লিঙ্কটা করার প্রয়োজন ছিল, এই কারণেই করা হয়েছে। তো সেই ক্ষেত্রে সে আপনার লিঙ্কটাকে অ্যালাউ করবে, এবং আপনি ওই লিঙ্কের থ্রুতে হলেও কিছুটা হলেও 100টা পিপলের মধ্যে 5টা হলেও ট্রাফিক পাবেন আপনার সাইডে। সো আপনার সাইডে যেখানে আগে ছিল 1000 ভিজিটর, সেখানে 1005টা ভিজিটর হলো বাড়বে আপনার। এইভাবে করে আপনার সাইডে পপুলারিটি বাড়ে। গেস্ট ব্লগিং এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা যে আপনি একটা ভালো ক্রাউডেড প্লেসে যে আপনার সাইডের প্রচারণার জন্য ট্রাই করতে পারেন। আপনার নিজের পপুলারিটিটাও বাড়বে, প্লাস আপনার সাইডের ব্র্যান্ডিংটাও হবে। এটা হচ্ছে গেস্ট ব্লগিং এর জন্য খুব ভালো। কিন্তু আমাদের ক্ষেত্রে গেস্ট ব্লগিং একদমই যায় না। এক কথায় কেন যায় না? নিজের সাইডের জন্যই লিখতে পারি না, আদার সাইড তো পড়ে। কারণ স্ট্যান্ডার্ড রাইট আপ ছাড়া কোনো ধরনের লেখা ওইখানে দিবে না তারা। কেউ যাবে না কোয়ালিটিফুল লেখা না হলে সে তার সাইডে লেখাটা পাবলিশ করতে। সো এই জন্য আমাদের জন্য গেস্ট ব্লগিংটা সবচেয়ে ভীতিকর একটা জিনিস, খারাপ একটা জিনিস। এই জন্য আমরা চাইও না করতে। একদম বাস্তব কথা, গেস্ট ব্লগিং আমরা যেতেই চাই না। আমাদের জন্য বেটার যেগুলো, সেগুলো হচ্ছে আমরা এক কথায় রাজি হয়ে যাই ওয়েব করতে। মাঝে মাঝে ওই যে সোশ্যাল বুক মার্কিং আছে, এইটা করতে তো ওস্তাদ। সোশ্যাল বুক মার্কিং আর ডিএপি সাবমিশন যদি বলা হয় কেউ, খুব খুশি, দেও আমি করে দিই, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি এইসবে কোনো ডিমান্ড ওইভাবে নাই, এখন ভ্যালু নাই। সো যে জিনিসগুলোর ভ্যালু আছে, ব্লগ কমেন্টিং করতে দিলে তাও মাঝে মাঝে ভয় লাগে। কেন? যদি লেখা লাগে একটু ইংলিশ, ওইখানে একটু ভয় লাগে। তো এই বিষয়গুলো বুঝতে হবে আপনার, যে কোনটা করে আপনি কমফোর্ট ফিল করেন, কোনটা করে আপনি নিজে ভালো মনে করেন যে না আপনি কোন সাইডে দক্ষ। অফ পেজের অনেক টেকনিক আছে, অফ পেজের অনেক ওয়ে আছে, এটা আপনার বাঁচতে হবে যে আপনার সাইডের জন্য ইফেক্টিভ কোনটা হয়। সবগুলো বললাম যে সবগুলো করতে হবে একসাথে না, যেটা ইফেক্টিভ হয় যে কোনো একটা ওয়ে বেছে নেন, একটাই ইয়ে করেন, কোনো সমস্যা নেই। কারণ অফ পেজ একদিনে কেউ করে না, রেগুলার বেজে করে যাবে, আস্তে আস্তে করে করবে, যেটা যখন ইফেক্টিভ হবে সেইভাবে কাজ করবে। সো এইভাবে করে কাজ করলে আশা করি ট্রাফিক কিছুটা হলেও পাবেন বা পাওয়া পসিবল হয়েছে। অফ পেজ নিয়ে অনেক আলোচনা হলো, এবার আপনার একটু অফ পেজের কাজ একটু নিজে একটু করে টুরে দেখি কি হয়, তাই না? আচ্ছা, ইসিটা অন করেন। অফ পেজের কাজ যেটা করবেন সেটা আমি একটু বলে দিচ্ছি, এই কাজটা একটু এখন সবাই করবেন। সবাই একটা করে জাস্ট ব্লগ কমেন্ট করবেন, সবাই একটা করে ব্লগ কমেন্ট করবেন। সেটা হচ্ছে এই সাইডের জন্য।
এই সাইডে কোন টপিকের উপর করবেন আপনার ইচ্ছা, আমি টপিকগুলো দেখাই দিচ্ছি। এই হচ্ছে টপিকগুলো। জায়গায় করতে হবে না, ব্যাকলিংকে এইটা দিবেন আর কি। কমেন্ট করবেন, যখন কমেন্ট করার সময় আমরা একটা লিঙ্ক দিই, লিঙ্কে এইটা লিঙ্কটা দিবেন, জাস্ট এই কমেন্ট হবে। এই যে এই টপিকগুলোর উপরে যে কোনো একটা নিচে আপনি যান, এই যে লেভেলগুলো দেওয়া আছে এই রিলেটেড যে কোনো একটা কমেন্টে এসে যান। একটা বিষয় বলি, কমেন্ট যখন করবেন, কমেন্ট করা শেষ হলে পেজ থেকে চলে আসবেন না, দেখাবেন যে আমি কমেন্ট করেছি, আমার কমেন্ট করা হচ্ছে বা আমি কমেন্ট করেছি এটা দেখাবেন। ব্লগ বের করে নেব হ্যাঁ, আপনাদের খুশি, ব্লগ বের করেন, ব্লগ তো বের করতে হবে, তাহলে ব্লগ পাবেন কোথা থেকে? ব্লগের কোনো রিকোয়ারমেন্ট আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করেন, এদিক তাকান সবাই। আপনাদেরকে আমি একটা টুল দেখিয়েছিলাম, যে টুলটা দিয়ে আপনারা সহজেই ব্লগ ফোরাম খুঁজে পেতে পারেন। আচ্ছা, একটা টুল আছে, linksearching.com। এই টুলটা দিয়ে খুব সহজে আমরা এই জিনিসগুলো খুঁজে পেতে পারি, আমার টার্গেট রিলেটেড নিশ বেস। linksearching.com এই টুলে যদি আমরা যাই, এইখানে যে দেখেন আপনাদের কি কি অপশন দিচ্ছে দেখেন। আপনি কি ফোরাম খুঁজছেন, ব্লগ কমেন্ট করতে যাচ্ছেন, রিপোর্ট সাবমিশন, আর্টিকেল সাবমিশন, সোশ্যাল বুকমার্কিং, গেস্ট ব্লগিং, কি যাচ্ছে এখানে তারা সেটা দিচ্ছে। কম্পিটিশন অ্যানালাইসিস করার জন্য সাধারণত আমরা দুইভাবে টার্গেট করি একটা কম্পিটিটরকে। একটা হচ্ছে আমাদের কিছু, যখন মনে করেন আপনি একটা বিজনেস চিন্তা করছেন, বিজনেস প্ল্যান এরকম যে আপনি কারণ বাজার এরিয়াতে আপনি কোনো একটা বিজনেস রান করতে যাচ্ছেন বা ফার্মিং এরিয়াতে কোনো একটা বিজনেস রান করতে যাচ্ছেন। এখন কথা হচ্ছে আপনার কম্পিটিটর তাহলে কারা? অ্যাট ফার্স্ট আপনি দেখবেন ওই বিজনেসটাই এই এরিয়ার মধ্যে কারা দিচ্ছে, তারা আপনার কম্পিটিটর। সেকেন্ড হচ্ছে ওই বিজনেসটা হয়তো এই এরিয়ার মধ্যে 10 জন দিচ্ছে, কিন্তু 10 জনই কিন্তু আপনার কম্পিটিটর না। 10 জনের মধ্যে 3 জন আছে যারা কিনা আপনার কম্পিটিটর, বাকি 7 জন কম্পিটিটর না। কেন কম্পিটিটর না? কারণ আপনার লেভেলেই তারা আসে, এই কারণে তারা কম্পিটিটর না। নর্মাল সেন্সে আমরা যখন কম্পিটিশন অ্যানালাইসিস করি বা কম্পিটিটর অ্যানালাইসিস করি, এই ক্ষেত্রে আমরা দুইভাবে বায়ার সাধারণত বলে, এসইওর টার্মের ক্ষেত্রে দুটো ভাবে বলে। একটা হচ্ছে বায়ার বলেই দেয় যে আমার কম্পিটিটর হচ্ছে এরা, নামগুলো বলে দেয় সাইটের, যে এই ওয়েবসাইট এগুলো হচ্ছে আমার কম্পিটিটর, এবার তুমি এদের রিসার্চ করো, এদের সম্পর্কে আমার ডাটা পাও। আর আরেকটা হচ্ছে এটা যে না, বায়ার কিছু বলে না, বায়ার বলে যে আমার কিওয়ার্ড হচ্ছে এটা, তুমি এবার আমার কম্পিটিটর বের করে দাও। আমি চাই এই কিওয়ার্ড জন্য আমার যে কম্পিটিটর আছে তাদেরকে আমি রিসার্চ করতে যাচ্ছি। সো মেইনলি আমাদের কাজ থাকে আসলে কিওয়ার্ড বেস করে, কাজটাই বেশি হয়, কারণ বায়ার কম্পিটিটর ওইভাবে বলে দেয় না। যদি কিনা ফিক্সড থাকে, বায়ার সবসময় এটাই বলে আমার কিওয়ার্ড হচ্ছে এটা বা আমার নিশ হচ্ছে এটা, এখন তুমি আমার এই নিশের উপরে কম্পিটিটর কারা আছে এটা বের করে দাও। নর্মাল ভাবে যদি আমরা একটা কম্পিটিশন অ্যানালাইসিসের কথা চিন্তা করি, যে একটা কম্পিটিশন অ্যানালাইসিস যখন শুরু করি আমরা, কম্পিটিটর কারা আগে এটা বুঝতে হবে। যে আমি যে কম্পিটিটর মনে করবো তাকে, রিজন কি, কেন তাকে কম্পিটিটর মনে করবো আমরা এখানে যদি এটা চিন্তা করি যে আমি আজকের ঢাকা শহরে একটা এসইও ট্রেনিং সেন্টার দিতে যাচ্ছি, অথবা ঢাকা শহরে আমি একটা ট্রেনিং সেন্টার দিতে যাচ্ছি, ইন্টারনেট মার্কেটিং রিলেটেড ট্রেনিং সেন্টার দিতে যাচ্ছি, তাহলে নর্মাল সেন্সে চিন্তা করেন এটা জেনারেল পিপল যারা আছে তারা কি লেখে সাধারণত এই আপনার ট্রেনিং সেন্টারটাকে খুঁজতে পারে, আগে এটা চিন্তা করেন। হতে পারে ইন্টারনেট মার্কেটিং ট্রেনিং সেন্টার, হতে পারে ট্রেনিং সেন্টার ইন ঢাকা, অথবা এসইও ট্রেনিং সেন্টার ইন ঢাকা, এই টাইপের। আপনি মনে করলেন এমন একটা কিওয়ার্ড চিন্তা করলেন যে আমি এসইও ট্রেনিং সেন্টার ইন ঢাকা, এই কিওয়ার্ডটাকে টার্গেট করলেন যে আমি এসইও কোর্সের জন্য যারা, কারণ হতে পারে আপনার ট্রেনিংটা অনলি ঢাকায় প্রোভাইড করেন আপনি, বাইরে না। এই ক্ষেত্রে তো আপনি ঢাকাটাকে মেইন টার্গেট করবেন, বাইরে তো চিন্তা করে লাভ নেই। আমি যদি এইভাবে দেখি একটু, এসইও ট্রেনিং সেন্টার এসইও ট্রেনিং ইনস্টিটিউট ইন ঢাকা, এটা দিয়ে আমরা
এসইও ট্রেনিং ইনস্টিটিউট ইন ঢাকা দিয়ে আমরা সার্চ করলাম। আমি চাচ্ছি ঢাকা শহরের মধ্যে এসইও ট্রেনিং প্রোভাইড করে এরকম যারা আছে, আমি একটা ট্রেনিং সেন্টার দিব, এই কারণে আমি চাচ্ছি এটা দিয়ে দেখতে। সো এবার একটু আসেন দেখি আমরা যে কারা কারা এর মধ্যে আমার কম্পিটিটর হিসেবে আছে। কম্পিটিটর একটা হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিরেক্ট কম্পিটিটর আর একটা হচ্ছে ইনডাইরেক্ট কম্পিটিটর, বা বলতে পারেন প্রাইমারি কম্পিটিটর, সেকেন্ডারি কম্পিটিটর, এটাও বলতে পারেন। ডিরেক্ট কম্পিটিটর কারা, এটা আসছে পরে একটু, যে ডিরেক্ট ইনডাইরেক্ট কারা কম্পিটিটর। আগে দেখি কম্পিটিটর। এখন দেখেন এই কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে রেজাল্ট পেজে যারা আসছে, ফার্স্ট কথা হচ্ছে ফার্স্ট পেজেই যারা আছে এর মধ্যে আমার কম্পিটিটর, সেকেন্ড পেজে কি আছে এটা আমার হেডেক না, একদম প্রথমে এটা এগুলো বাদ। শুধু প্রথম পেজে যারা আছে এইখান থেকে আমি কম্পিটিটর ডিটেক্ট করব, আদার্স কোন পেজে কি আছে কে নাই এটা আমার হেডেক নাই। কম্পিটিটর অ্যানালাইসিস করার আগে আপনি এই অ্যাড অন গুলো একটু অন রাখেন, যেমন এসইও কোয়াক একটা, মজবার এইটাকে একটু অন রাখবেন। সো আমরা যখন কম্পিটিশন অ্যানালাইসিস করব, এখন দেখেন এখানে একদম ফার্স্টে আছে এইটা, তাই না, nanoitworld.com, তাই তো, nanoitworld.com এদের সাইটটা এট ফার্স্টে আছে, র্যাঙ্ক করছে। সো আমি একটু সাইডের ভিতরে আগে যেয়ে দেখি। সাইটের ভিতরে গেলাম, যে দেখছি ন্যানো আইটি ওয়ার্ল্ডের, এটা হচ্ছে সাইট। এখানে তারা তাদের কোর্স আউটলাইন সম্পর্কে বলছে, যে তারা কি কি বিষয় শেখাবে, এটা এসইও কোর্সের মধ্যে কি কি শেখাবে, এইচটিএমএল কোডিং এর সম্পর্কে একটা বেসিক মনে আইডিয়া দিবে তারা। এবার হচ্ছে তাদের এই যে কোর্স আউটলাইন, এটা হচ্ছে তাদের টোটাল কোর্স আউটলাইন, টোটাল সেশন এত। নিচে আসেন, একটু উপরে যাই, এবার এখানে কত কোর্স ফি কই, আচ্ছা এই যে কোর্স ফি 12,500 টাকা। আচ্ছা, সো তারা একটা বেসিক প্লাস অ্যাডভান্স একটা কোর্স ই করবে, 12,500 টাকা তারা নিবে। এখন কথা হচ্ছে এই পেজটা আমি কেন ঢুকলাম, ফার্স্ট রিজনটা হচ্ছে আমি তো ওইখান থেকে দেখতে পাচ্ছিলাম যেটা ছিল, কেন ঢুকলাম। এই লোক র্যাঙ্কে আছে, মনে করেন কারণবাজার এলাকায় আপনি যে একটা রেস্টুরেন্ট দিবেন চিন্তা করছেন, একটা রেস্টুরেন্ট খুব চলে কারণবাজার এলাকায়, তো আপনাকে তো আগে ঢুকতে হবে রেস্টুরেন্টের ভিতরে, যে কেন ওই রেস্টুরেন্টটা চলে, একটু দেখি ওদের খাবারের জন্য চলে, ওদের ভিতরে ডেকোরেশনটা কেমন করছে, ওদের এনভায়রনমেন্টটা কেমন, ওদের সার্ভিসটা কেমন দিচ্ছে তারা, এই বিষয়গুলো তো দেখতে হবে আপনাকে। সো আপনি প্রথমে এইখান থেকে যে কম্পিটিটরের লিস্টগুলো পাবেন, এইগুলোকে এখান থেকে আগে লিস্ট আপ করেন। এইখান থেকে একদম ফার্স্ট পেজ থেকে কম্পিটিটর কারা আগে সেটা জাজ করে একটা এক্সেল শিটে সুন্দর করে সাজান। সাজান বলতে গেলে আমরা একটা এক্সেল শিট যদি চিন্তা করি এরকম, এখানে আমার যদি কম্পিটিটর লিস্ট হয়, দেন আমার ফার্স্ট আসছে এটা, এটা হচ্ছে আমার কম্পিটিটর একজন। সেকেন্ড আসছে এটা, তাই না, training.outsourcingworld.com, এটা আসছে সেকেন্ড পজিশনে। এটা ফার্মগেটের একটা প্রতিষ্ঠান, তাই না, ফার্মগেট কার, আচ্ছা এরপরটা ক্রিয়েটিভ আইটি না, ক্রিয়েটিভ ইনস্টিটিউট .com, আচ্ছা এদের এটা র্যাঙ্কে আসছে, ওকে ফাইন। মিস্টার ফারুক ইনি র্যাঙ্কে আসছেন, ফাইন। আবার মিস্টার ফারুকের একটা সাইট র্যাঙ্কে আসছে। এখন কথা হচ্ছে দুইটাই মিস্টার ফারুকের, তাই না,
আচ্ছা করছে, আরেকটা web একটা হচ্ছে তার ইন্টারনাল পেজ র্যাঙ্ক করছে, একটা হচ্ছে তার হোম পেজ র্যাঙ্ক করছে। একটা ইন্টারনাল পেজ, একটা হোম পেজ র্যাঙ্ক করছে। এখন কথা হচ্ছে আপনি আপাতত দৃষ্টিতে আগে রাখেন, পরে আমরা এটাকে বলছি কি করব। এরপরে আসি ফরচুন টেক এসইও কোর্স, webinstitute.com.bd। ঢাকা শহরে এত এসইও ট্রেনিং সেন্টার, হ্যাঁ যাতো স্যার। আপনি এটা আমরা ট্রেন করাবো। হ্যাঁ, এবার বলেন বিআইটিএম কই, রাইট। মজা একটা কোশ্চেন, ঢাকা শহরের এসইও ট্রেনিং ইনস্টিটিউট নিয়ে খোলা হচ্ছে, বিআইটিএম কই? সত্যি কথা বলছেন তো, কই? প্রচারণা লাগে না, অটো হয়ে যায়। লাস্টে আসি, এটা একটা লিঙ্কডইন প্রোফাইল, রাইট? আচ্ছা, সো লিঙ্কডইনের প্রোফাইল আমি বলি ফার্স্ট পেজে কারা কম্পিউটার না, এটা আগে একটু বলি। ফার্স্ট পেজে যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকে, সেটা আমার কম্পিটিটর না। ফার্স্ট পেজে যদি কোনো কোশ্চেন অ্যান্সার সাইট থাকে, সেটা আমার কম্পিটিটর না। ফার্স্ট পেজে যদি কোনো উইকিপিডিয়ার পেজ থাকে, ওটা আমার কম্পিটিটর না। ফার্স্ট পেজে যদি কোনো ওয়েব 2 প্রপার্টি থাকে, ওইটা আমার কম্পিটিটর না। ওয়েব 2 প্রপার্টি কোনগুলা, মানে ফ্রি ব্লগ সাইট যেগুলো, মানে ফ্রি যেগুলা, ব্লগার হ্যাঁ, এইগুলো থাকলে এগুলো কোনো কম্পিটিটর না। যে কোনো সোশ্যাল নেটওয়ার্ক থাকলে আপনার ওটা কম্পিটিটর না। কোশ্চেন অ্যান্সার সাইটগুলো কম্পিটিটর না। উইকিপিডিয়া তারপর আপনার উইকিপিডিয়া কম্পিটিটর না। তারপর আপনার কোনো ওয়েব 2 ফ্রি সাইট যেগুলো, এগুলো কোনো কম্পিটিটর আপনার না। সো এইগুলা বাদে আদার্স যেগুলো আসবে, এগুলো হচ্ছে আপনার কম্পিউটার। সোজা কথা, রুট ডোমেইন হোস্টিং নিয়ে যারা আছে, এরাই হচ্ছে কম্পিউটার। এছাড়া আদার্স কেউ কম্পিউটারের মধ্যে নাই। আচ্ছা, এবার আসি আমরা প্রথম 10টা রেজাল্টের মধ্যে 9টা রেজাল্টই নিয়ে আছে অরিজিনাল পেজ। যারা রেজাল্ট নিয়ে আছে অরিজিনাল, যাদের সাইট আছে সেই সাইটগুলো র্যাঙ্ক করে আছে। একটা আছে লাস্টে লিঙ্কডইন, বাদ দিলাম এটাকে, লিঙ্কডইন কম্পিউটারের মধ্যে নাই। আচ্ছা, এখন এই 9টা রেজাল্টের মধ্যে থেকে আপনি আগে এটা ডিসাইড করেন এই যে 9টা রেজাল্ট আপনি এখান থেকে পেলেন, এইটাকে একটু সাজাবেন কিভাবে? আচ্ছা, আপনাদের একটা ফর্ম দিয়ে দিই একবারে, তাহলে ওইটা বেটার হবে আপনাদের জন্য। আমি ফর্মটা ওপেন করে দিই। আচ্ছা, আমরা এখান থেকে যে ওয়েবসাইটগুলো পাইছিলাম, ওয়েবসাইটগুলো কপি করে নিয়ে আসি। ওকে, ওয়েবসাইটগুলো কপি করে নিয়ে আসলাম এখানে। আমার কিওয়ার্ড ছিল কি, এটা ছিল আমার কিওয়ার্ড, রাইট? আচ্ছা, এখন একটু খেয়াল করেন, আমি এখান থেকে আমার ওয়েবসাইটগুলোকে কপি করে নিয়ে আসছি। এরা হচ্ছে আমার কম্পিটিটরের আন্ডারে পড়ে এই কিওয়ার্ডের জন্য। এই কিওয়ার্ডের জন্য আমার কম্পিটিটর হচ্ছে এরা। আচ্ছা, এবার আমি এদেরকে জাজ করার জন্য কয়েকটা প্যারামিটার রাখছি পাশাপাশি। প্যারামিটারগুলো একটু বলি। যেমন একটা হচ্ছে পেজ র্যাঙ্ক, যদিও এটা এখন খুব বেশি আপডেট হয় না, তারপর এটা আমরা দেখি। অ্যালেক্সা র্যাঙ্ক, এটা আমাদের দেখতেই হয়, কারণ এটাই এখন এই র্যাঙ্কিং এর জন্য আমরা দেখি, এটা খুবই আপডেট হয় যে অ্যালেক্সা র্যাঙ্ক কেমন আছে। মজ পেজ অথরিটি, মজ ডোমেইন অথরিটি, এই দুটো অনেক ভাইটাল একটা পার্ট আপনার কম্পিটিশন অ্যানালাইসিস ক্ষেত্রে, এবং এই জিনিসটা বর্তমানে খুব বেশি দেখা হয়, মজ পিএ এবং মজ ডিএ। এখন এই যে পিএ ডিএটা কি,
পেজ অথরিটি আর ডোমেইন অথরিটি বলতে এক্স্যাক্টলি কি বোঝায়? পেজ অথরিটি হচ্ছে এটা আপনার সাইডের একটা পেজ আছে মনে করেন, যেটা আপনি লিখছেন, ওই যে বললাম মনে করেন যে এসইও কোর্স আউটলাইন নিয়ে লিখছেন আপনি সাইডে, এসইও ট্রেনিং প্রোভাইড করে আপনি, সেটার পেজ ওইটা। ওই পেজটাকে আপনি আদার্স, এই যে আজকে আপনাদের ব্লগ কমেন্ট করে দেখালাম না লিংক আপ করা, আদার্স এরকম আর কতগুলো রিলেভেন্ট পেজের সাথে লিংক করছেন, এইটার উপর ডিপেন্ড করে পেজ অথরিটি গ্রো করে। আপনার যে পেজটা আছে, আপনি তো ওই পেজের জন্য ব্যাকলিং করতে পারেন, শুধু যে হোম পেজের জন্য ব্যাকলিং করবেন তা তো না, পেজের জন্য তো ব্যাকলিং করে মানুষ, ইন্টারনাল পেজের জন্য। ওই ইন্টারনাল পেজটা অন্য কতগুলো অথরিটি লেভেলের রিলেভেন্ট পেজ থেকে লিংক পাইছে, এটা দেখে এই পেজ অথরিটি গ্রো করে। পিএ আর ডিএ এটা মেজার করা হয় 100-এ, এটার মাপটা হচ্ছে এরকম 100-এ মেজার করা হয়। 100-এর মধ্যে আমরা যদি দেখি যে কোনো সাইডের পিএ ডিএ বিলো 30, তার মানে এটাকে লো কম্পিটিটিভ হিসেবে ধরা যায়, বিলো 30 হলে, বা যদি আরো কম হয় আরো ভালো। কিন্তু যদি এটা 40 to 50-এর মধ্যে থাকে তাহলে এটা মিডিয়াম কম্পিটিটিভ রেঞ্জে চলে যায়, আর 50 প্লাস হয়ে গেলে এটা মনে করবেন হাই কম্পিটিটিভ একটা সাইট। 60, 80 এটা চিন্তা করে লাভ নেই, ওগুলো আরো কম্পিটিটিভ। নর্মালি 50 আপ গেলেই ওটা হাই কম্পিটিটিভে চলে যায়। সো এটা গেল পিএ এর ক্ষেত্রে। এবার ডিএ হচ্ছে কি ডোমেইন অথরিটি। একদম ইজি হয়ে বুঝতে গেলে আপনার হোম পেজ যেটা, আপনার যে রুট ডোমেইন যেটা, ওই ডোমেইনটাকে আর কতগুলো অথরিটি ডোমেইন রেফার করেছে। রেফার করা মানে তো বোঝেন ব্যাকলিং দেয়া, সোজা কথা তারা সাইট থেকে ব্যাকলিং দিয়েছে, এইটার উপর ডিপেন্ড করে ডিএটা গ্রো হয়। পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি যদি লেভেল বজায় রেখে গ্রো করে তাহলে আপনার সাইটের জন্য একটা প্লাস পয়েন্ট। লেভেল বজায় রেখে বলতে গেলে কি, অনেক সাইটে দেখবেন পেজ অথরিটি কম, ডোমেইন অথরিটি অনেক বেশি। কিরকম ভাবে বেশি? কারণ সে তার সাইটের জন্য যত ব্যাকলিং করছে সব ওই রুট ডোমেইনের জন্য ব্যাকলিং করা। সো রুট ডোমেইনের অথরিটি বাড়ছে, কিন্তু পেজগুলো ইন্টারনাল পেজে কোনো অথরিটি বাড়েনি। কিন্তু এটা বলে গুগল যে তোমার পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি একটা লেভেল থাকা উচিত, অ্যাটলিস্ট এরকম যে পেজ অথরিটি 30, ডোমেইন অথরিটি আমার 35, এরকম থাকুক। এরকম যেন না হয় যে তোমার ডোমেইন অথরিটি 30, পেজ অথরিটি 10, এটা খারাপ। আপনার ট্রাই করা উচিত পেজ অথরিটি ডোমেইন অথরিটি একটা মোটামুটি লেভেলে রেখে সেভাবে চিন্তা করা। এইটা সম্পর্কে যদি আরো ডিটেলস জানতে চান, মজ কিভাবে এটা বের করে মানটা, এইটা তারা বলবে না, তবে জাস্ট যারা কোন কোন মেট্রিকগুলো ফলো করে এটা তারা বলে, সেই হিসেবে আপনাদেরকে এই আইডিয়াটা দিলাম। আপনারা চাইলে মজের যে ইসে ওয়েবসাইটটা আছে, মজের ব্লগটা আছে, ওইখানে গেলে এই পেজ অথরিটি ডোমেইন অথরিটি সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবেন। আচ্ছা, এবার আসি লিঙ্ক কাউন্টস। লিঙ্কের বিষয়ে একটা কথা বলি, অ্যাকচুয়ালি ব্যাকলিঙ্ক ফাইন্ড করার জন্য অনলাইনে হিউজ টুলস আছে ব্যাকলিঙ্ক ফাইন্ড করার জন্য। তার মধ্যে আমার কাছে একটা টুল খুব ভালো লাগে, সেটা হচ্ছে majestic.com। ম্যাজেস্টিকটা পেজ ফ্রিতে খুব বেশি কাজ ভালো করে না, টুইটাকে ইনফরমেশন দেয়, কিন্তু পেইডে এটা অনেক ভালো কাজ করে, অনেক, এবং এত ভালো কাজ করে এটা আদার্স, আমি জানি না আদার্স হয়তো নতুন কোনো টুল করতে পারে, কিন্তু ম্যাজেস্টিকটা আমার কাছে ভালো লাগছে, আমি ইউজ করেছি। পেইড ভার্সনটা অনেক ভালো, কত $87 সম্ভবত মান্থলি ওদের ফি। সো ম্যাজেস্টিকটা আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন, ওরা আপনার টোটাল সাইটের ব্যাকলিংকের ইনফরমেশন দিবে। এছাড়া মজেরও আছে, মজের সাইট এক্সপ্লোরার আছে, যেটা ফ্রিতে মোটামুটি ইনফরমেশন দেয় কিছু, আবার পেইড এগুলো তো আদার্স ইনফরমেশন আছে। সবগুলোরই লিঙ্কের ক্ষেত্রে বের করতে হলে পেইডটাই অ্যাকচুয়ালি ভালো, কারণ তা নাহলে লিঙ্ক ইনফরমেশন বের হয় না, দেয় না। সো অরিজিনালি ফ্রিতে আমরা যে কয়টা পাই ওটা এমনি দেখায়, টুলে কিছু কিছু টুলে এটা দেখতে পারেন। ডোমেইন এজ এটা অনেক ভাইটাল একটা পার্ট, যেটা কিনা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে অনেক ইম্পর্টেন্ট। ডোমেইন এজটা, ডোমেইন এজ যদি আপনার সাইটের সোজা কথা, যত ওল্ড ডোমেইন ওটার ভ্যালু তত বেশি। অনেকে দেখবেন অকশন হয়, ডোমেইন ওল্ড ডোমেইন কেনে, অনেকে কেনে শখই থাকে শুধু ডোমেইন কেনা, অনেকের বিজনেসে এটা শুধুমাত্র ডোমেইন কেনে, সে অকশন হয়, অকশন থেকে ডোমেইন কেনে, এরকম অনেক বিজনেস আছে, এবং কিনে রেখে দেয়, সার্টেন টাইম 5 বছর 10 বছর পর এটাকে সেল করে দেয়, এরকম অনেকেই করে। সো ডোমেইন এজ একটা বড় একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। এছাড়া এরপরে আমরা যে বিষয়গুলো দেখবো সেগুলো হচ্ছে সোশ্যাল সিগন্যালগুলা।
কারণ এখন বর্তমানে ট্রাফিক কিন্তু সোশ্যাল থেকে অনেক ড্রাইভ করে, তো তার সোশ্যাল অ্যাক্টিভিটি কেমন এই জিনিসগুলো দেখব। এখন আমরা একটু দেখি এখানে যে পেজগুলো আসছে, এই যে পেজগুলো আসছে এইগুলো নিয়ে আমি যদি রিসার্চ করার কথা বলি, এইখান থেকে 2টা পেজ আসছে তাই না, এর সাইডে 2টা পেজ তো আমার রাখার দরকার নেই। আমি এটাকে পেজটাকে ইন্টারনাল পেজটাকে ডিলিট করে দিই। আচ্ছা, এবার যেগুলো আছে মনে করি এই কিওয়ার্ডের মান্থলি সার্চ, মনে করলাম যে ধরে নিলাম এই কিওয়ার্ডের মান্থলি সার্চ এটা সিমিলার ওয়েবসাইট র্যাঙ্কিং, এইটা দ্বারা কি বোঝায় আমি জাস্ট আজকের এই ফর্মটা একটু বুঝাই দিই, নেক্সট ক্লাসে আমরা সেটা পরবর্তী দেখব। সিমিলার ওয়েবসাইট র্যাঙ্কিং তার মানে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে গুগলের যে ওয়েবসাইটগুলো র্যাঙ্কিং করে সেগুলো কি এই কিওয়ার্ডের সাথে সত্যি সিমিলারিটি মেনটেন করে হয়েছে, মানে সিমিলার ওয়েবসাইট। আমরা দেখলাম যে হ্যাঁ, যে কটা পাইছি সবগুলোই সিমিলার, সবগুলোই এসইও ট্রেনিং প্রোভাইড করে। সো সিমিলার ওয়েবসাইট র্যাঙ্কিং এর ক্ষেত্রে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আর সিমিলার ওয়েবসাইট র্যাঙ্কিং এ আমি দেব 8। এরপরে আসি পেজ উইথ লেস দ্যান 20 ব্যাকলিংক। এই যে পেজগুলা আপনি পাইছেন, এই যে পেজগুলো পাইছেন, এই পেজগুলোর মধ্যে এমন কয়টা পেজ আছে যে পেজগুলা 20টার নিচে ব্যাকলিংক করা। এখন যেটা বুঝবেন কি করে যে এই পেজের ব্যাকলিংক, এক্স্যাক্টলি বোঝার কোনো ওয়ে নাই। এক্স্যাক্টলি রেজাল্ট কেউ দেবেন, এক এক টুলে গেলে এক একটা ইনফরমেশন দেবে। ম্যাজিস্ট্রিকে যান, সে এক ইনফরমেশন দিবে, আমি কালকে আরেকটা টুল বলবো, ওই টুলটা এক ইনফরমেশন দেবে। সো তাও ওটা দিয়ে দেখাবো কিভাবে করতে হয় একটা মোটামুটি। হ্যাঁ আচ্ছা, আমরা সাধারণত এই টুলগুলো দেখাই, ওই আপনার একটা আছে ফ্রি একটা টুল আছে, ওটা দিয়ে দেখাই, ওটা দিয়ে দেখো আপনাদের। সো পেজ উইথ 20 লেস দ্যান ব্যাকলিক, এটা হচ্ছে যে এইসব পেজগুলোর নাম্বারটা এখানে দিব। মনে করেন এখানে নাম্বার দিলাম, আমি মনে করেন এরকম পেজ আছে 4টা। পেজ উইথ এক্সাক্ট কিওয়ার্ড ইন টাইটেল, এটা তো বোঝেন যে এমন যে পেজগুলো র্যাঙ্ক করছে সের মধ্যে এক্সাক্ট কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করছে এরকম কয়টা পেজ আছে। আমি এই যে আমার এবার এসে আসি, এইখানে আসার পরে এবার একটু খেয়াল করেন এক্সাক্ট কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করছে, এই যে র্যাঙ্ক করছে একে এক্সাক্ট কিওয়ার্ড দিয়ে এসইও ট্রেনিং ইনস্টিটিউট ইন ঢাকা, এটা কি এক্সাক্ট কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করছে? এসইও ট্রেনিং সেন্টার ইন ঢাকা, এটা এক্সাক্ট কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করছে, এলএসআই ভার্সনে কিন্তু আসছে। সো এইটা হ্যাঁ, টাইটেলের মধ্যে এক্সাক্ট কিওয়ার্ডটা আছে একটা, এসইও ট্রেনিং ইন ঢাকা, এটা এক্সাক্ট কিওয়ার্ড না, আমি যেটা বলছি কিওয়ার্ড না অ্যাকচুয়ালি। এসইও ট্রেনিং কোর্স ইন বিডি, এসইও এক্সপার্ট, এসইও ট্রেনিং ইন বাংলাদেশ, এসইও ট্রেনিং সেন্টার, এসইও ট্রেনিং ঢাকা। এখন কথা হচ্ছে আমরা যে সাইটগুলো পেলাম, মনে করেন এখান থেকে আমি এমনভাবে দেখলাম যে ওকে ফাইন, আমি এখান থেকে 3টা এরকম পাইছি যারা এক্সাক্ট কিওয়ার্ড নিয়ে আছে, সাপোজ ধরিলাম 3টা পাইছি। ওকে, এবার আসি এর পরে নাম্বার অফ সাইট উইথ হোম পেজ, এটা খুবই ইম্পর্টেন্ট। নাম্বার অফ সাইট উইথ হোম পেজ, আপনি যে সাইটগুলো পাইছেন এই সাইটগুলোর মধ্যে হোম পেজ নিয়ে র্যাঙ্ক করছে কয়জনে, এটা তো বলছেন হোম পেজ কি, কয়টা সাইট হোম পেজ নিয়ে র্যাঙ্ক করছে? 3টা সাইট, রাইট? 1টা 2টা 3টা, তার মানে এখানে আমার 1 2 আর 3, এই 3টা সাইট হোম পেজ নিয়ে র্যাঙ্ক করছে। তার মানে আমি এখানে লিখব 3। এবার বলছে নাম্বার অফ পেজ অথরিটি লেস দ্যান 30, যে পেজগুলা তোমার র্যাঙ্ক করছে এই পেজগুলোর মধ্যে এমন কয়টা পেজ আছে যেগুলোর পেজ অথরিটি 30-এর কম। এখন কথা হচ্ছে এখানে আমরা যদি একটু চেক করি পেজ অথরিটি, এইটা তার মানে সবগুলোই আমার পেজ অথরিটি 30-এর নিচে আছে, তার মানে আমি ধরলাম 8টাই। এই যে একটা নর্মাল ছোট্ট একটু কাজ করলাম, কিন্তু এই ছোট কাজের ইম্প্যাক্টটা কি আমি একটু বুঝাই বলি।
যে অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলার কোনটা কি হলে কি বুঝবেন এটা একটু বলে দিই। প্রথমে আসি এইখানে, নাম্বার অফ পেজ অথরিটি লেস দ্যান 30, এর এই ঘরটার সংখ্যা যত বাড়বে সেটা তত আপনার জন্য পজিটিভ সাইড। এইখানের ভ্যালু যত বাড়বে এটা আপনার জন্য তত পজিটিভ সাইড। এই ঘরের ভ্যালু যদি কমে সেটা আপনার জন্য নেগেটিভ সাইড। জি, নাম্বার অফ সাইড উইথ হোম পেজ, এইটার সংখ্যা যত বাড়বে আপনার জন্য তত অবস্থা খারাপ, তত ডিফিকাল্টি হবে। এইটার সংখ্যা যত কমবে আপনার জন্য তত ভালো। এরপরটা সেম, এইখানে আপনার নাম্বার যত বাড়বে আপনার জন্য তত খারাপ, নাম্বার যত কমবে তত আপনার জন্য ভালো। পেজ উইথ লেস দ্যান 20 ব্যাকলিংস, এইটার নাম্বার যত বাড়বে তত আপনার জন্য ভালো, কারণ পেজ এমন সব পেজ যেখানে ব্যাকলিং করেই নেই বলতে গেলে, এইসব পেজের সংখ্যা যত বাড়বে, যদি 10টাই হয় এরকম, দেন আপনার জন্য এটা ভালো, প্লাস পয়েন্ট। এরপরটা এইখানেও এর সংখ্যা সিমিলার ওয়েবসাইট র্যাঙ্কিং যত বাড়বে তত খারাপ, যদি কম থাকে আপনার জন্য বেটার। এটা তো মান্থলি সার্চ, আর কিছু নেই। আজকে আমরা জাস্ট এই ফর্মের এই পর্যন্ত সেভ করে রাখি ফর্মটাকে। নেক্সট ক্লাসে আমরা এরপরে কম্পিটিশন অ্যানালাইসিসের পর থেকে শুরু করব। ডেস্কটপে আমি সেভ করে রাখলাম যাতে আমাদের নেক্সট ক্লাসে সুবিধা হয়। নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে কম্পিটিশন অ্যানালাইসিস পার্টটা আবার কন্টিনিউ করব, ঠিক আছে? আমি জাস্ট প্যারামিটারগুলো নিয়ে কথা বললাম, নেক্সট ক্লাসে টুল নিয়ে কথা বলবো।